আজকে থেকে আমাদের সাবজেক্ট শুরু হলো। লিমিট আর কন্টিনিউটি বলার কেন দরকার ছিল আমি আগের দিন তোমাদের বলছিলাম, লিমিট কন্টিনিউটি না বললে ডিফারেন্সিবিলিটি কেমন একটা কনফিউশনের একটা জায়গা থাকবে। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের প্রথমেই কি দরকার? ডেরিভেটিভ দরকার। ডেরিভেটিভের ডেফিনেশন এপসাইলন ডেল্টা দিয়েও বলা যায়, কিন্তু ডেরিভেটিভের ডেফিনেশন আমাদের ক্যালকুলাসের পার্ট যেহেতু এটা, তাহলে ক্যালকুলাসের মতো করে সোজা সাপটা ডেরিভেটিভের ডেফিনেশনটা বলছি। কিন্তু এই জায়গাগুলো বলো তো বাবু, ডেরিভেটিভ তো করে নিয়েছো, সাইনের ডেরিভেটিভ কত? cos x, কিন্তু কেন? cos এর ডেরিভেটিভ কত? কিন্তু কেন? tan এর ডেরিভেটিভ কত? sin স্কয়ার x, না অতটা মনে নেই, কনফিডেন্স নেই। আচ্ছা x স্কয়ারের ডেরিভেটিভ কত? কিন্তু কেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে কি হয় জানো তো, এটা পরীক্ষায় এসে ওটা পরীক্ষায় এসে বলবো হয়তো যে এটা তো 2012-তে এসেছিল, এটা 15-তে এসেছিল, মানে সব কমন লাগবে, কিন্তু অ্যান্সার করতে পারছো না কেন? যেহেতু প্র্যাকটিস করো। মানে মোবাইল যদি তোমাদের কাছে থাকে পড়াশোনা তো হবে না, না থাকলে আরো পড়াশোনা হবে, না থাকলে কোনো মতেই পড়াশোনা হবে না। কেন নেই মোবাইল সেই টেনশনে পড়াশোনা হবে না তোমাদের। তাহলে এই কিউ পয়েন্টটাকে যদি আমি সরাই, সরিয়ে 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 কিউ পয়েন্টটা আমি এরকম জায়গায় নিয়ে আসলাম, তাহলে কটটা এমন হলো। আরো যদি এটাকে সরিয়ে নেই তাহলে কট এমন হলো। বলো তো বাবা, এই কটটাই কখন ট্যানজেন্ট হবে? সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছে। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। তো শুরু করা যাক আমাদের ডিফারেন্সিবিলিটি সাবজেক্টের একদম মেইন জায়গায় ঢুকছি, অর্থাৎ আজকে থেকে আমাদের সাবজেক্ট শুরু হলো। লিমিট আর কন্টিনিউটি বলার কেন দরকার ছিল আমি আগের দিন তোমাদের বলছিলাম, লিমিট কন্টিনিউটি না বললে ডিফারেন্সিবিলিটি কেমন একটা কনফিউশনের একটা জায়গা থাকবে। তো ডিফারেন্সিবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট সহজ একটা চ্যাপ্টার, যদিও এই চ্যাপ্টারটা পরের দিকে থাকা উচিত ছিল। ডিফারেন্সিয়েবিলিটি আর সেমিস্টার 3-তে এটা ডিটেলস আলোচনা করব। তোমাদের যেহেতু এই মুহূর্তে সিলেবাসে আছে, সেই জন্য ডিফারেন্সিয়েবিলিটি আমাকে একটু হালকাভাবে বলে যেতে হবে। শুধু প্রথম চ্যাপ্টারটা সেমিস্টার 1-এর সিলেবাসে আছে। এই চ্যাপ্টারটার পরের দিকেই আছে সাকসেসিভ ডেরিভেটিভ, যেটাকে বলা আছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। তারপরে তুমি হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ গুলো পাবে, তারপরে ল্যাপিটাল রুল পাবে, ল্যাপিটাল রুলকে এল হসপিটাল রুল বলে। তারপরে তোমরা রিডাকশন ফর্মুলা পাবে। রিডাকশন ফর্মুলা মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন যেই চলে আসবে তার মানে এরিয়া পাবে, ভলিউম পাবে, সেগুলো হচ্ছে আরেকটা পার্ট। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর যে একটা পার্ট বলছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের প্রথমেই কি দরকার? ডেরিভেটিভ দরকার। ডেরিভেটিভের ডেফিনেশন এপসাইলন ডেল্টা দিয়েও বলা যায়, কিন্তু ডেরিভেটিভের ডেফিনেশন আমাদের ক্যালকুলাসের পার্ট যেহেতু এটা, তাহলে ক্যালকুলাসের মতো করে সোজা সাপটা ডেরিভেটিভের ডেফিনেশনটা বলছি। ডেফিনেশন দিয়েই শুরু করি, তারপরে ডিটেলস ডিসকাশন করছি, আলোচনা করছি কি বলতে চাইছে না বলতে চাইছে। যেমন আমরা আগের দিনও বলছিলাম যে লেট আই সমান সমান এইভাবে একটা ইন্টারভ্যাল নেওয়া আছে। এটার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলতে চাইছি, যে আই সমান সমান এ আর ওইদিকে বি, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। বি আর ক্লোজড ইন্টারভ্যাল, এইগুলোকে বলা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। এ আর বি বলে যেটা লিখছো সেটাকে বলা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যালের মিনিং কি কি বলেছিলাম? ক্লোজড ইন্টারভ্যালের মিনিং এ আর বি গুলো থাকবে আর ভেতরের সমস্ত পয়েন্ট গুলো থাকবে। মনে করো let f from I to R be a function। কোথায় এই ফাংশনটা ডিফাইন?
অন আই এর মধ্যে এই ফাংশনটা ডিফাইন। তাহলে এফ ফ্রম আই টু আর বি এ ফাংশন। তাহলে ফাংশন কি জিনিস? ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং। ম্যাপিং নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমি কিন্তু একবারও বলিনি যে এটা ইনজেক্টিভ ফাংশন, আমি কিন্তু একবারও বলিনি এটা সাবজেক্টিভ ফাংশন। আমার ইনজেক্টিভ সাবজেক্টিভ লাগবে না, পরের দিকে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। ফাংশন জানি না, কিন্তু ফাংশন কি জিনিস নিজে নিজে বুঝতে পারবে সেটা পরের দিকে। কিন্তু আমি তোমাদের কোনো কনফিউশন যেন না হয়, সেই জন্য কোনগুলো ফাংশন নয় তার একটা স্বচ্ছ ধারণা দিয়েছি। ইয়েস নো ক্লিয়ার? তো আই সমান সমান এফ সমান সমান দিস বি এ ফাংশন, যে কোনো একটা ফাংশন আমি ধরে নিলাম। মনে করো একটা পয়েন্ট সি, বা কেউ কেউ x0 বলে, ধরে নাও একটা x0 পয়েন্ট, সেই x0 পয়েন্টটা ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে। ধরে নাও x0 পয়েন্টটা ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে, কথা কথা বলা হলো। তাহলে এই পয়েন্ট এখানে থাকা মানে কি? এটার মানে কি? কেউ একজন, এটার মানে এর সঙ্গে x0 সমান নয় আর বি এর সঙ্গে সমান নয়, কিন্তু ভেতরের কোনো একটা পয়েন্ট, ইয়েস অর নো? তাহলে এই পাওয়ার পর এবার ফাইনালি বলছে, যদি দেখো ইফ, কি কি কন্ডিশন শোনো, ইফ লিমিট x টেন্ডস টু x0 মাইনাস, মানে কি? x টেন্ডস টু x0 মাইনাস মানে, আমরা ছবিটা এঁকে ছবিটার ইনার মিনিং বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এটা একটা ফাংশন y ইকুয়ালস টু fx, একটা ফাংশন। সাপোজ এই জায়গায় কোনো একটা x0 আছে, তাহলে x টেন্ডস টু x0 মানে কি? x টেন্ডস টু x0 মাইনাস মানে কি? নেগেটিভ দিক দিয়ে x0 তে যাবে, যেটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়, তাই তো? তাহলে x টেন্ডস টু x0, f of x মাইনাস f of x0 ডিভাইডেড বাই x মাইনাস x0, এরকম টাইপের একটা লিমিট। এই লিমিটটা নাও এক্সিস্ট করতে পারে, কিন্তু আবার এক্সিস্ট করতে পারে। আবার দেখা গেল এই লিমিটের ভ্যালু ইনফিনিটি হয়ে গেল, সেটাও হতে পারে। আবার নন ইনফিনিটি ফাইনাইট কোয়ান্টিটি হতে পারে, নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে। কিন্তু এই ধরনের লিমিট যদি এক্সিস্ট করে, করতেই পারে বা নাও করতে পারে। তাহলে ইফ লিমিট দিস ওয়ান এক্সিস্ট অ্যান্ড ফাইনাইট, বা অ্যান্ড ফাইনাইট, যে কোনো ফাইনাইট, আর সেই ফাইনাইট কোয়ান্টিটিটাকে ধরো L1 সে করলাম, এক্সিস্ট অ্যান্ড ফাইনাইট কোয়ান্টিটি, সেটা হচ্ছে L1 সে করলাম, ঠিক আছে? ফাইনাইট অ্যান্ড ইকুয়াল টু L1 ধরো বললাম, হতেই পারে। যদি এমন হয়, বা L1 বলার দরকার নেই, এক কাজ করো, এটাকে বাদ দাও, L1 বলার দরকার নেই। যদি এটা ফাইনাইট হয়, এক্সিস্ট করে, যদি এটা এক্সিস্ট করে, তাহলে দেন উই সে দ্যাট, আমরা তাহলে বলতে পারবো, উই সে দ্যাট f ইজ ডিফারেন্সিয়েবল, কিন্তু সেটা কোন দিক দিয়ে? লেফটের দিক দিয়ে। সেটা কি বলবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট। তাহলে উই সে দ্যাট লেফট হ্যান্ড ডেরিভেটিভ of f at x0 exist, আমরা তখন বলবো এটা এক্সিস্ট। ইট ইজ ডিনোটেড বাই, এদের তো কিছু একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটাকে কি দিয়ে ডিনোট করা হয়? লেফট হ্যান্ড লিমিটের ডেরিভেটিভের ভ্যালুটা কি দিয়ে ডিনোট করা হয়? বলছে লেফট হ্যান্ড লিমিটের ডেরিভেটিভ ভ্যালু ডিনোট করা হবে L আর f ড্যাশ x0, এইভাবে ডিনোট L f ড্যাশ x0 দিয়ে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু ডিনোট করা হয়। অর্থাৎ এই মানটাকে যদি L1 বলো, তাহলে L1 এর মানটা এরকম দেখতে, এই নোটেশন, এটা হচ্ছে নোটেশন। অথবা কেউ কেউ বলে, এটাও ভালো লাগছে না, ধরো কেউ কেউ বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এখানে L অফ ডি f অফ x0 পয়েন্ট আর নিচে হচ্ছে dx, এরকম বলে। তার মানে এটা f ড্যাশ মানে হচ্ছে ডেরিভেটিভ কোন পয়েন্টে? x0 পয়েন্টে। কার রেসপেক্টে ডেরিভেটিভ? x এর রেসপেক্টে ডেরিভেটিভ। যেহেতু এটা নেগেটিভ দিক দিয়ে গেছো, তার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ। সো ইনডাইরেক্টলি আমরা যেন বলতে পারি যে দাস, আমি যদি তোমাদেরকে বলি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x0, এটার মানে কি? এটার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু x0 f of x মাইনাস f of x0 বাই x মাইনাস x0, কিন্তু পাশে লিখতে হবে if exist, মানে provided if it is exist। অর্থাৎ এই মানটা এক্সিস্ট নাও করতে পারে, যদি এই মানটা এক্সিস্ট করে তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে। যখনই এই মানটা এক্সিস্ট করবে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে।
এবার এর ইনার মিনিং কি বলতে চাইছে সেইগুলো আমি আস্তে আস্তে তোমাদের এগোচ্ছি বলছি, সবকিছু বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাগুলো বলো তো রে বাবু, ডেরিভেটিভ তো করে নিয়েছো, সাইনের ডেরিভেটিভ কত? cos x। কিন্তু কেন? cos এর ডেরিভেটিভ কত? কিন্তু কেন? tan এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x। না অতটা মনে নেই, কনফিডেন্স নেই। আচ্ছা x স্কয়ারের ডেরিভেটিভ কত? কিন্তু কেন? ফর্মুলাটা কি? ওটা আচ্ছা, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তো কেন ওটা ফর্মুলা দিয়ে? নিয়মটা কি, করেছে কিভাবে? তার মানে এই ডেরিভেটিভের ডেফিনেশন কোনোদিন ইউজ করোনি। এই ডেফিনেশনটা যে হয় সেটা তুমি জানা আছে? ইয়েস অর নো? না জানো, নিশ্চয়ই জানো। এটা তো বলবে, অ্যাটলিস্ট এটা বলবে। এটার আলাদা একটা ফর্ম আছে, হয়তো সেটা বলেছে, হতে পারে। হ্যাঁ স্যার, এক্স প্লাস এইচ দিয়ে। এইচ দিয়ে, ভেরি গুড। ও বলছে এইচ দিয়ে একটা ফর্ম আছে। তার মানে ধরে নাও এটা গেল। এবার আমরা যদি অ্যানাদার ফর্ম বলি, ধরে নাও ইফ অ্যানাদার ফর্ম, অ্যানাদার ফর্ম অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর অ্যানাদার ফর্ম, সেটা কি? যে আমরা যদি মনে করো কথা কথা বললাম যে পুট x মাইনাস এক্স জিরো সমান সমান এইচ, যদি এটা ধরে নেই x মাইনাস এক্স জিরো এইচ, তাহলে দেন তুমি কি পাবে রে বাবা? যেখানে যেখানে x দেখতে পাবে সেখানে এক্স জিরো প্লাস এইচ হবে। আবার বলো তো, অ্যান্ড আবার বলো তো অলসো, সবাই বলো আমাকে, যে x এর মান যতই এক্স জিরোর দিকে যাবে এইচ এর মান কোথায় যাবে? x এর মান যদি এক্স জিরোর দিকে যায় এইচ এর মান কোথায় যাবে? x এর মান এক্স জিরোর দিকে গেলে এইচ এর মান কোথায় যাবে? একই, x যদি এক্স জিরো হয় এইচ কত হবে? এইচ নট মানে এইচ জিরো। x এর মান যদি এক্স জিরো হয় তাহলে এইচ কত হবে? x0 জিরো হবে নাকি? সমস্যা কি? জিরো হবে। আচ্ছা যদি এটা প্লাস মাইনাসের দিক দিয়ে যায় তাহলে এটা কি হবে? তাহলে কি লিখবি? এইচ টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু এক্স জিরো মাইনাস। ইয়েস অর নো? তাহলে তাই যদি হয় তাহলে দেয়ারফর এটাকে তুমি নাম্বারিং করে দাও কিছু একটা, সাপোজ দিস ওয়ান আওয়ার ওয়ান, তাহলে সঙ্গে সঙ্গে বলবো দেয়ারফর ফ্রম ওয়ান, ওয়ান থেকে আমরা কি বলতে পারছি? ফ্রম ওয়ান, ওয়ান থেকে কি বলা যাচ্ছে? কি বলা যাচ্ছে ওয়ান থেকে? বলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স জিরো, তার মান তাহলে হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস। আর যেখানে যেখানে তুমি এফ এক্স দেখতে পাচ্ছিলে এক্স এর জায়গায় কত বসাবে? এক্স জিরো প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস ওই পয়েন্টে তুমি কত বসাবে? যেমন ছিল তেমন এফ অফ এক্স জিরো ডিভাইডেড বাই এইচ। তোমরা এই ফর্মুলাটা কি পড়ে এসছো না? নাকি না মনে নেই? স্যার পড়েছে। এটা পড়েছো তো সবাই? বলছো এই ফর্মুলাটা তো পড়া উচিত। ওকে, তাহলে কি বোঝা গেল? এক্স মাইনাস এক্স জিরো এইচ পেলে এক্স এর মানটা এমন হবে দিয়ে এই টার্মটা হবে। আমি আবার বলছি, এই টপিকসটা আমাদের সিলেবাসে ছিল না, অর্থাৎ কোনো বইতে পাবে না। এইভাবে তো কোথাও লেখা পাবে, সেটা হচ্ছে সেমিস্টার 3 নম্বর সেমিস্টারে যে রিঅ্যানালাইসিস আছে ওই বইতে পাবে। তো সেগুলো তোমরা এখন নাও, মানে খুঁজে পাবে না। অর্থাৎ আমি যে টুকু লেখাচ্ছি নোটটা পারফেক্ট, ওইটুকু পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু নোটটা পড়, তাতেই বুঝিয়ে যাবে। ঠিক আছে, 100% গ্যারেন্টি দেবো যে কি কোশ্চেন আসবে। মানে জাস্ট বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, কমন পাবে। তুমি লিখতে পারছো না সেটা আলাদা ব্যাপার, আর প্রিভিয়াস দিনের কোশ্চেন গুলো ঘাটতে 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 তোমরা ধরো প্রিভিয়াস দিনের কোশ্চেন গুলোকে সলভ করছো, সেখানে দেখবে যে প্রিভিয়াস দিনের কোশ্চেন দেখলে কি হয় জানো তো? এটা পরীক্ষায় এসে ওটা পরীক্ষায় এসে বলবে হয়তো যে এটা তো 2012-তে এসেছিল, এটা 2015-তে এসেছিল, মানে সব কমন লাগবে, কিন্তু অ্যান্সার করতে পারছো না কেন? যেহেতু প্র্যাকটিস করো না। ওই জন্য প্রিভিয়াস দিনের কোশ্চেন আমি বারবার বলি ছেলেপেলেদেরকে, যারা যে টপিকসই পড়ো না কেন, যে কোনো এক্সামের পারপাসে পড়ো না কেন, প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে ঘেটে নেওয়া। তারপরে প্রিভিয়াস দিনে কি ধরনের কোশ্চেন এসছে, এই দুটো জিনিস যদি দেখে নাও তাহলে আর কিছু লাগবে না।
সেটা সবসময়, কিন্তু এটা আমাদের মেইন টার্গেট থাকে যে প্রিভিয়াস দিন, আর সিলেবাস ধরে ধরে পড়বে, সিলেবাসটা পাশে থাকবে, সেইভাবে আন্ডারলাইন করে করে পড়বে, কোনো কিছুই বাদ দেবে না। সিলেবাসটা পুরো কভার করে নিলে তোমার কোনো একটা টপিক কঠিন লাগলো, অপশন যেহেতু আছে ওটা তুমি বাদ দিয়ে দিতে পারো। কিন্তু যেহেতু যেহেতু এত নিতে পারছি না, ওই সাবজেক্ট আমি আর পড়লাম না, এটা যেন না হয়। আমি পড়ানোটা যেন পড়ে নাও, কিন্তু পরীক্ষার পারপাসে বাদ দিয়ে দিলে সেটা হতে পারে। পরীক্ষার পারপাসে বাদ দিলে লাস্ট মুহূর্তে ডিসাইড করলে যে এটা আমি করবো না। কেন আমি বলছি এটা? ক্লাসই অ্যাটেন্ড করলে না, তবে সাবজেক্ট জানলে না। হতে পারে যে ওই চ্যাপ্টার থেকে খুব ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে, সেটা খুব একটা ব্রেনের উপর এফোর্টই লাগছে না, হালকা মুডে হয়ে আছে, হতে পারে। সেই জন্য কোনো কিছু সিলেবাস যখন পড়বে না, কোনো কিছু বাদ দেবে না, সব একবার অন্তত টাচ করবে। আর পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় তখন ডিসাইড করবে যে কোন চ্যাপ্টারটা আমি বাদ দেবো আর কোন চ্যাপ্টারটা ঠিকঠাক করে পড়বো। আস্তে আস্তে কি হবে, মেজর টপিকস, তোমাদের সবার মেজর আছে তো, মেজর টপিকসে আস্তে আস্তে না আর সাবজেক্টের মেজরের ডেপথ বাড়বে। যত দিন যাবে মেজর টপিকসটা বাড়বে, মেজরের গুরুত্বটা বেড়ে যাবে। মেজর মাইনরে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, কিচ্ছু করার নেই। কারণ তোমাদের পড়তে পড়তে তোমাদের কিন্তু মনে হবে যে আমরা মনে হয় 3টে সাবজেক্টে অনার্স করছি, হচ্ছে কিনা মনে হচ্ছে না? আর ক্লাসও ওরকম হবে। তুমি যদি ফিজিক্সের যদি তোমার মাইনর থাকে, তুমি ফিজিক্স অনার্সের ছেলেপেলেদের সঙ্গে ক্লাস হচ্ছে দেখবে, আর প্রচুর ক্লাস হবে, সব বুঝতেই পারবে না। আর যদি কোনো কোনো কলেজের টিচার আবার ভয় দেখায়, আগের বার একজনকে ভয় দেখিয়েছে, সেন্ট পলস কলেজের টিচার, বলছে তুমি কেমিস্ট্রি মাইনর হলে কি হবে, ওটাও তোমার অনার্স, তোমার 3টে অনার্স পড়ছো, দিয়ে ছেলেপেলে এমন ভয় পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে পড়াশোনা। বলছে থাক স্যার, আমি আর পড়াশোনা করবো না, আমার বাবা বলেছে একটা অটো ফটো টোটো কিনে দেবে, ওই চলবে। আর 4 বছর ধরে পড়াশোনা করতে হবে, অল্প স্বল্প নয় কিন্তু, 4 বছর ডেডিকেটেডলি পড়াশোনা করতে, অল্প স্বল্প নয়। ওকে, চলো তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের এই অ্যানাদার নোটেশন যেটা, সেই নোটেশনটা একদম ঠিকঠাক আছে। এটার মিনিং কি আমি আসছি, কিন্তু তার আগে আমি ফর্মাল ডেফিনেশনটা বলে দিচ্ছি, যে ডেফিনেশনটা হলে অঙ্ক হয়ে যাবে। আর যা যা তোমরা পড়ে এসছো ডেরিভেটিভের, সব এই ফর্মুলা দিয়ে তৈরি হবে। আচ্ছা ধরে নাও কেউ বললে যে স্যার এক্স পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে কি হবে? a function f is differentiable, left hand derivative, left hand differentiable at x point differentiable if, কখন রে বাবা, লিমিট h tends to 0 minus f of x plus h minus f of x by h, yes or no? আমি যখন বলবো যে x0 পয়েন্ট ডিফারেন্সিয়েবল, তখন x0 প্লাস h মাইনাস f of x0 বাই h। যখন আমি বলবো x পয়েন্ট ডিফারেন্সিয়েবল, তাহলে x বসবে। তাহলে ইফ দিস ওয়ান এক্সিস্ট, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে বলবো যে x পয়েন্টে ডিফারেন্সিয়েবল। মনে থাকবে, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল কখন হবে, যদি এই লিমিটটা এক্সিস্ট করে। এটাকে আবার কি দিয়ে লেখা হবে? এটা কি এক্সিস্ট হবে and equal to, কি দিয়ে ইকুয়াল করে বলো, l f dash x লিখবে। তাহলে যখন বলছো x পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে ওখানে x লিখবে। x পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে ওই জায়গায় x লিখবে। ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? x পয়েন্টে ডিফারেন্সিয়েবল এটা গেল কি, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা এতক্ষণ ধরে কি ডেফিনেশন দিলাম? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল কাকে বলে? কখন আমরা কোনো একটা ফাংশনকে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল বলবো, ডেরিভেটিভ এক্সিস্ট করে। এবার তাহলে কি হওয়া উচিত? লেফট হ্যান্ডের পরে কি আসছে? রাইট হ্যান্ড। আচ্ছা লিখে নিয়েছো কি? দেখো এটা কি লেখা হয়েছে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবলটা লেখা হয়েছে? ইয়েস অর নো? অ্যানাদার ফর্মটা আমি বলে দিলাম, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল গল্পটা বলবো। লিখে নিয়েছো? লিখে নিয়েছো? লেখো। আবার দেখবে এখন না না লিখলে না, আস্তে আস্তে করে দেখবে বোঝা হয়ে যাচ্ছে, পরে মনে হবে যে আর স্যার নিতে পারছি না। কোনটা হয়নি বল, সেটা তো বলতে বলতে হচ্ছে। আমি তো বলছি একটু কি, একটু তাড়াতাড়ি লিখছি, স্লো মোশনে চলতে বলছে, আরো স্লো মোশন চলতে বলছো।
না লিখতে না পারলে পরের দিকে খুব চাপে পড়ে যাবে। তো তুমি বলবে যে স্যার আর বাবার রেকর্ডিং, এটা তো ওয়েব সিরিজ না রে বাবা, যে খুব ইন্টারেস্ট পেয়ে গেছে স্যার বারবার দেখছি, হয় ওরকম হবে না। এটা পড়াশোনা, পড়াশোনা খুব কষ্টকর। পড়াশোনা যে কে আবিষ্কার করেছিল, কি দরকার ছিল এটা? মানে বলছি স্যার পড়াশোনা কে আবিষ্কার করেছিল একটু বলুন না, গলা টিপে আসি। মানে পড়াশোনাটা বিশেষ করে অঙ্কটা আছে বলেই তো সবকিছু আছে। অঙ্কটা আছে বলেই তো লোকজন বলে যে অঙ্ক জানে। ধরো কেউ, কোনো একটা ছেলে খুব অঙ্ক জানে, কোনো একটা মেয়ে খুব অঙ্ক জানে, তো বলবো ওর মাথা আছে খুব। মানে তোমার ব্রেন আছে না মাথা আছে সেটা ডিপেন্ড করছে তুমি অঙ্ক পারো। তুমি ইতিহাস খুব পারো, ওর খুব মাথা আছে, ওটা বলে না কিন্তু কেউ। তো অঙ্কের সঙ্গে মাথাটাকে রিলেট করছে। তুমি ভালো অঙ্ক পারো, মাথা, তোমার মাথা আছে, আর ভালো অঙ্ক না পারলে মাথা নেই। সেই জন্য অঙ্কটাকে একটু সিরিয়াসলি নিতে হবে, কিছু করার নেই। আর এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, না বুঝে এগোনো যাবে না, একটা লাইনও উদ্ধার করতে পারবো না না বুঝে। এবার তার জন্য কি হবে, ধ্যান জ্ঞান ডেডিকেশনটা অল্পতে হবে না, কনসেন্ট্রেশনটা হাই দরকার, তবেই ভালো। অত সহজ নয় কিন্তু, কনসেন্ট্রেশনের, লেক অফ কনসেন্ট্রেশন। সামান্য একটু ব্রেক হলো কনসেন্ট্রেশন, তুমি দেখবে ওই লাইনগুলো বুঝতেই পারছো না কি হচ্ছে না হচ্ছে, তাই তো ওরকমই তো হয়। তো ম্যাথমেটিক্স শুধু তাই নয়, ম্যাথমেটিক্সে প্রিভিয়াস নলেজ দরকার, পূর্ব পাঠের অনুশীলনী। ইতিহাসে বলে স্যার আধুনিক যুগের ইতিহাস জানতে গেলে নাকি প্রাচীন যুগের ইতিহাস জানতে হবে, না, প্রাচীন যুগের ইতিহাস জানার দরকার নেই, আধুনিক যুগের দরকার কি? নিশ্চয়ই না। বাংলাদেশের ইতিহাস জানতে গেলে আমার ভারতের ইতিহাস জানতে হবে, নিশ্চয়ই না, দরকারে নেই এটা। কিন্তু অঙ্কে তুমি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র না জানলে তারপরে এ প্লাস বি হোল কিউবের সূত্র বুঝতে পারবে না। অর্থাৎ ম্যাথমেটিক্স এর বইতে লেখা আছে প্রিভিয়াস নলেজ, মানে পূর্ব পাঠের অনুশীলনী থাকে না বইতে, প্রথমেই প্রত্যেকটা বইতে। আর আমি এখন কি করাচ্ছি, পূর্ব পাঠের অনুশীলনী। দুটো ক্লাসে যে করালাম সেটা কি করালাম, প্রিলিমিনারি টপিকস কেন বলছি, পূর্ব পাঠের অনুশীলনী, কারণ ম্যাথমেটিক্স এটা দরকার। কিন্তু আমি জানি বিরক্ত লাগছে, যখনই পূর্ব পাঠের অনুশীলন করাবো আর ভালো লাগছে না, কিন্তু এবার দেখবো এই সাবজেক্টে ঢুকলে তখন মনে হবে ঠিক আছে। তবু তো আমি বলবো এই জায়গাগুলো অনেকে নিতে চায় না। তোমরা কি চাইছো যে স্যার একটা ফর্মুলা বলুন আর ওই ফর্মুলা দিয়ে 10-15টা অঙ্ক করে দেন, এটা চাইছো, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাব, সাকসেসিভ ডেরিভেটিভ যখন হবে তখন ওরকম হবে। দুটো অঙ্ক করে দিলে বাকিগুলো সব পেরে যাবে, ল্যাপিটাল রুল, দুটো অঙ্ক করে দিলে বাকিগুলো সব পেরে যাবে, কিন্তু সব টপিকসে ওটা হবে না, আস্তে আস্তে করে করছি। ওকে, তাহলে অ্যানাদার ফর্ম অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর ফর্মটাও লেখা হয়ে গেছে তো। এইবার চলে আসো, লিখবে আরেকটু, লিখে নাও। নেক্সট চলে আসো, আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলবো এবার। এরপরে কি বলবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভের গল্পটা বলার পর তারপরে কখন ডিফারেন্সিয়েবল হবে তার ডেফিনেশন বলে তুই একটা প্রবলেম করলেই অনেকটা কনফিডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসো তাহলে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো, এবার 2 নম্বর, 2 নম্বরে বলবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এফ ইজ, আচ্ছা এটা এফ দিয়ে তো ছিল না, ওটা কি বলেছিলাম, যেমন ভাবে লিখেছিলাম এক্স্যাক্টলি সেম লিখবো, ডেরিভেটিভ ইফ দিস ওয়ান, ওকে, ইফ লিমিট x tends to x0 plus f of x minus f of x0 divided by x minus x0, এটা exist মানে অস্তিত্ব আছে, and finite, এটা exist and finite, এর অস্তিত্ব আছে and এটা finite যদি হয়, if this one exist and finite, then we say that f is right hand differentiable at
x0 and it is denoted by right hand differentiable যদি হয় তাহলে নিশ্চয়ই তাকে কিছু না কিছু নোটেশন দিয়ে লেখা হবে, সেই নোটেশনটা হবে r f dash x0। বোঝাতে পেরেছি? yes or no? অথবা তুমি বলতে পারো r f of d of f of x0 dx, এই নোটেশন দিয়ে ডিনোট করা হয়, r ফর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি করে বোঝা যাচ্ছে? ওখানে প্লাস লিখলে বুঝবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তার মানে আগের যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা ছিল এরকম টাইপের, দেখো একটা ছবি আঁকলাম না, এটা। তাহলে এটা যদি আমার x0 পয়েন্ট হয়, এই দিক দিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এই দিক দিয়ে আসাটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ডেফিনেশনটা কেমন হলো? রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ডেফিনেশন হচ্ছে যে এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে। দ্যাট ইজ বলে তুমি লিখতে পারো, দ্যাট ইজ বলে লিখতে পারো যে আর এফ ড্যাশ x0, এটার মানে হলো লিমিট x টেন্ডস টু x0, x টেন্ডস টু x0 প্লাস f of x x0 f of x minus f of x0 divided by x minus x0, এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবল বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x0। x0 পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে দিস। এবার কেউ কেউ কি বলতে পারো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের যে অ্যানাদার ফর্ম ছিল, সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যানাদার ফর্ম ছিল, এটারও অ্যানাদার ফর্ম আছে। এটার অ্যানাদার ফর্ম কি হবে? অ্যানাদার ফর্ম of right hand derivative, বলো তো another form of right hand derivative কি হবে? if x minus x0 সমান সমান h, বা if না লিখে let করে দাও, let x minus x0 সমান সমান h করলে বলো তো রে বাবা, এখানে যদি হয় তাহলে দেন কেউ একজন বলো h এর মানটা x টেন্ডস টু x0 প্লাস হলে কোথায় যাবে h এর মান? 0 প্লাস। এটা পরিষ্কার? ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা পাবে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই পয়েন্টে সেটা সমান কত হবে? লিমিট h টেন্ডস টু 0 প্লাস, আমরা লিখবো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, আর এখানে কি হবে? f of x0 plus h minus f of x0 divided by h। তোমরা খুব সম্ভবত এইচএসে এই ডেফিনেশনটাকে জোর দিয়েছিলে বেশি, তাই তো? আমি কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি, বুঝতে পারবে। আমি আবার যেন বলছি যে এইচএস এর ডেরিভেটিভের যে রেজাল্ট গুলো সেটা এইখান থেকে কি করে এসেছিল তার উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের সবকিছু। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই? বোঝা যাচ্ছে? তোমরা যারা বাড়িতে আছো কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? কেউ কিছু বলছো? না স্যার। একদম পরিষ্কার? আচ্ছা, যদি বলা হয় যে f is right hand differentiable, f is right hand differentiable at x point right hand differentiable if আর if নিয়মটা কি? লিমিট h tends to 0 plus f of x plus h minus f of x by h, এটা এক্সিস্ট। যদি এই লিমিটটাই এক্সিস্ট করে তাহলে বলবো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবল। এই লিমিটটা এক্সিস্ট করলেই বলবো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবল। কোন পয়েন্টে? এক্স পয়েন্টে। মানে কেন বারবার বলছি জানো তো? x0 পয়েন্টে হলে x0 প্লাস h লিখবো, আর x পয়েন্টে হলে x প্লাস h লিখবো, আর এখানে x লিখবো। এইটুকু পার্থক্য, আর কিচ্ছু না। ঠিক আছে, কোনো সমস্যা নেই? তাহলে এটার নোটেশনটা কি হবে? আর এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে আর এফ ড্যাশ এক্স। এবার ফাইনালি আমরা লাস্ট লাইনে যেটা আসবো, একদম মেইন ডেফিনেশনে যেটা আসবো 3 নম্বর, সেটা বলছি এফ ইজ ডিফারেন্সিয়েবল at x
বা x0 পয়েন্টে একটা ডিফারেন্সিয়েবল হবে ইফ ইফ r f dash x0 and l f dash x0 both exist, বলছে এই ভ্যালুগুলো সবাই এক্সিস্ট করবে, অ্যান্ড আর কি এদের মানগুলো যদি সমান হয়। মনে আছে আগের দিনও তোমাদেরকে বলছিলাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট করে আর ইকুয়াল হয় তাহলে বলবো লিমিট এক্সিস্ট করেছে। তো ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রেও রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল যদি হয় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হয়েছে। ওকে, ইন দিস কেস value of the derivative is denoted by, কিভাবে ডিনোট করা হচ্ছে f dash x। তাহলে মনে থাকবে এবার যখন তোমার ডিফারেন্সিয়েবল হয়ে যাবে তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আর আলাদা করে বলতে হবে না, তখন ডাইরেক্ট তুমি f dash x0 করে ডিনোট করে দিলেই হয়ে যাবে। অনেকেই এটাকে d of f dx লেখে কোন পয়েন্টে x ইকুয়ালস টু x0 পয়েন্টে, অনেকে এটা না লিখে d of f of x0 d of x লেখে, কেউ কেউ এরকম করেও লেখে। এবার অনেকে আবার এমন না লিখে এই নোটেশনটা ইউজ করে dy dx মানে বুঝতে পারছো, dy dx কোন পয়েন্টে না x ইকুয়ালস টু x0 পয়েন্টে, যেখানে y মানে কি রে বাবা, y মানে f of x। তাহলে y ইকুয়ালস টু f of x যদি কোনো একটা কার্ভ বা ফাংশন যদি হয়, এটা কার্ভ বলবো, তাহলে ওই কার্ভের ডেরিভেটিভ x পয়েন্টে এমন, আর কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল তুমি চেক করতে চাইছো x0 পয়েন্টে, তাহলে x0 পয়েন্ট বসিয়ে দেবো। ঠিক আছে, একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তাহলে ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন বোঝা গেল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করতে হবে তারপরে ডিফারেন্সিয়েবল হবে, আদারওয়াইজ কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে এই dy dx এর মানটা কি, dy dx এর মান হচ্ছে ফাইনাল কনক্লুশনে আমি বলতে পারবো যে দাস, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে f dash x মানে কি, f dash x মানে যেন dy dx, তাই না? বা তুমি বলতে পারো f dash x মানে, আচ্ছা ঠিক আছে dy dx বললাম, dy dx মানে f dash x, এটাকে তুমি df dx ও বলতে পারো কোন পয়েন্টে, x পয়েন্টে। তাহলে এর ডেফিনেশন কি হবে, লিমিট h টেন্ডস টু 0। কেউ কেউ আবার কোশ্চেন করতে পারো যে স্যার এবার তো h টেন্ডস টু 0 প্লাস মাইনাস লেখার আর কোনো দরকার নেই কেন, যেহেতু দুটো ইকুয়াল, তাহলে প্লাস মাইনাস লেখার না দরকার হলে তাহলে এখানে আমরা পাবো f of x প্লাস h মাইনাস f of x বাই h, আর এটা তো 0 প্লাস 0 মাইনাস দুটোতে ইকুয়াল আসতে হবে, তাহলে এমন হচ্ছে তার ডেফিনেশন। তাহলে যে ফাংশন গুলো ডিফারেন্সিয়েবল তার ডেফিনেশন কিন্তু দিস। এটা কিন্তু আমি এইচএস এর কথাবার্তা গুলোই বললাম, বাট এখানে এখানকার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। কার কার কোন সমস্যা হচ্ছে, কিছু কোয়ারি আছে রে বাবা? সবাই বুঝতে পারছো? ফ্ল্যাকচুয়েট করছো কেন তোমরা? কেউ জয়েন করছো করে আবার মাঝে মাঝে লিভ করে যাচ্ছ, আবার জয়েন করছো, বুঝতে পারছি না। খিদে পেয়ে যায় নাকি অনলাইন ক্লাস করার সময়? বলে মা ডাকলো স্যার একটু যাই, তা আমি অফলাইন ক্লাসের সময় তো এখন তো দুম করে না বলে কেউ চলে যাবে? বলতে পারো যে স্যার আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এর বাইরে যাবো বা খেয়ে আবার আসবো। তো অনলাইন ক্লাস করলে মাঝে মাঝে দেখছি যে হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে আসছে, তোমরাও বেরিয়ে যাবে তোমরা যারা এসছো। কি করা যাবে, এরকম করে করে পড়াতে হবে, আর কিছু করার নেই। আমাদের যখন লকডাউন ছিল না, এইগুলো তো সব লকডাউনের পরে হয়েছে, তার আগে তো এইসব গল্প ছিল না। ভাবতেই পারতাম না যে রেকর্ডিং করে নাকি আবার পড়াতে হবে, বুঝতে পারছো? এই প্রভিশনটা ছিল কি, তোমরা তো বুঝতে পারছো। তার আগে কি হতো ওই সময়, হ্যাঁ হ্যাঁ না ছিল, সত্যি ছিল না। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি যখন তখন ক্লাস করাতাম আমার তো অনেকদিন পড়ানো হলো। অনলাইন ক্লাস করানোর সময় বললে বোধহয় 2 বছর পরে জুম ডাউনলোড করলাম, কারণ অনলাইনের সময় ক্লাস হলো স্কুলের জুমে, অফলাইন মানে লকডাউনের সময়, তারপরে জুম ব্যবহার না, মানে আবার তো অনলাইন অফলাইন শুরু না 11-12 কি হতো, 11-12 সাধারণত প্রথম কথা হচ্ছে গার্জিয়ান মোবাইল দিতে চায়,
কারণ জানে তো কাজে থেকে অকাজে বেশি হবে। সারাক্ষণ গেম খেলতে দেখা গেল। এমনিতেও এখন লোকজন বাড়িতে কেউ বলে না কিন্তু যে মা আমাদের বাড়িতে একটা বড় টিভি দিয়ে দাও, বলে? তোমরা কি বলো যে আমাকে একটা বড় খালি মোবাইল ফোন দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না, হয়ে গেল, এটা দিলেই হয়ে যাবে, আমার সমস্ত এন্টারটেনমেন্ট এখান থেকে হয়ে যাবে। আর ওটার জন্য মারামারি করো, তাই তো? মোবাইল নেওয়ার জন্য। মোবাইলটা আমার দরকারও আছে। মানে মোবাইল যদি তোমাদের কাছে থাকে পড়াশোনা তো হবে না, না থাকলে আরো পড়াশোনা হবে না, না থাকলে কোনো মতেই পড়াশোনা হবে না। কেন নেই মোবাইল সেই টেনশনে পড়াশোনা হবে না তোমাদের। এত সমস্যা, কিছু করার নেই। তো লকডাউনের আগে তখন কি হতো, শুধু অফলাইনেই ব্যাচ ছিল আমাদের, সকাল বিকাল সকাল বিকাল, এত প্যাকড আপ শিডিউল তোমরা ভাবতে পারবে না। এই যে সেট আপ গুলো, এটা তো লকডাউনের সময় করা হয়েছে, তার আগে অন্য একটা সেট আপ ছিল, সেটা একসঙ্গে 350 জন 400 জন বসানো যেত। আমাকে মিডল স্যার ওইটাই বলেছি। মিঠুন স্যার বলতে? আচ্ছা, আমার কাছে পড়তো। হ্যাঁ, হ্যাঁ আমাদের স্কুলে উনি পড়াতেন, উনি আপনাকে আপনার নোটসটা দিয়েছিলেন। হ্যাঁ, ও তো তখন আমি সোসাইটিতে পড়াতাম, মহাবোধি সোসাইটি, স্টুডেন্ট হল, এগুলোতে পড়াতাম। কোথায় ওটা পড়াতেন বলে সিনেমা দিন? হলের মতো ছিল। অনেক একসঙ্গে আমি ওখানে যেটা হতো কি না, কিছু করার নেই রে বাবা, এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এখন না অনার্স নিয়ে পড়ার মানসিকতাও কমে গেছে। এটা হচ্ছে প্রথম। আগে চান্স পেত না, প্রত্যেকটা কলেজে 60 জন 70 জন মিনিমাম। আগের কথা বলছি, 2015-16 সব থেকে বেশি আমি পড়িয়েছি এখানে। আমার এমনও হয়েছে যে কলেজ স্ট্রিটে যে স্টুডেন্ট হলটা আছে, সেখানে যখন আমি শনিবার দিন ছুটি দিয়ে দিতাম, রাস্তা জ্যাম হয়ে যেত। কারণ একটা ছুটি হতো, পরে আর একটা ব্যাচ আসতো, দুটো করে ব্যাচ পর হতো। ছুটি দেওয়ার পর রাস্তা জ্যাম হতো, হঠাৎ করে দেখছি পুলিশ ঢুকে গেছে। পুলিশ ঢুকে বলছে যে আপনি আহ, এখানে এতজন পড়াচ্ছেন, আপনি আমাদের তো ইনফর্ম করবেন, এখানে তো জ্যাম হয়ে যাচ্ছে, যে আমাকে ইনফর্ম করতে হয়েছে পরে। মানে সেরকম সিচুয়েশন এসছে। এগুলো হয়তো অনেকের কাছে গল্প মনে হবে, এটা গল্প, এটা অনেকের কাছে গল্প। সেটার উপরে ওইগুলো বলতে। এবার এবার কি হলো, পুরো সেট আপটা চেঞ্জ হয়ে গিয়ে অনলাইন চলে গেলো। আমার যে ওখানে, যেটা আমি নিউটনে থাকি এখন, তো সেখানে যেটা অনলাইন সেট আপ আছে, একটা রুম নিচের দিকে, কমার্শিয়াল রুম, সেই রুমটাতে ওখানে বসে ধরো পড়ানো যাবে, কিন্তু সেরকম ছাত্রকে ডাকি না আমি। মানে অনলাইন আছে, পেছনে একটা অফিস আছে। তো অনলাইন সেট আপে একসঙ্গে 600 জন 700 জন জয়েন করছে, কোনো অসুবিধা নেই। যেটা এসএসসি গুলোতে করছে, নাহলে সেমিস্টার 6-এ একসঙ্গে 400 জন 500 জন করে জয়েন, সেটা জুমে। এবার ওদেরকেই আমি ধরো প্রতি, অফলাইন আমার থাকে, এই সেট আপে অফলাইন থাকবে। অফলাইনে যখনই আসবো, গিয়ে দেখা যাবে এখানে এসছে 40-50 জন, হুম, আর বাড়ি থেকে করছে 250 জন। বুঝতে পারছো? তাদেরকে কোনো মতে আনা যেত। এটা এই লকডাউনের পরে। তার আগে কি হতো, তার আগে একদিন হঠাৎ করে একটা গার্জিয়ান আমাকে বলছে যে স্যার, ও আসতে পারবেন আজকে, তো আপনি কি একটু রেকর্ডিং রাখতে পারবেন? তখন হাস্যকর লাগতো ব্যাপারটা, রেকর্ডিং আবার রাখতে হবে, আসতে বলবো ঠিক আছে পরে দেখা যাবে, ও ডাউট ক্লিয়ারেন্স করে দেবো, অসুবিধা নেই। হুম। এবার কি করতে জানো তো, ও যেহেতু আসেনি, তারপর দেখি একজনের উপরে মোবাইলটা এইভাবে রেখে দিয়েছে পাশে। আমি, তুমি মোবাইলটা এখানে রাখলে কেন? ওই স্যার ভয়েসটা রেকর্ডিং হচ্ছে, মানে আমি যেটা বলছি সেটা ভয়েসটা রেকর্ড করছে, ওটা শুনেই ও পড়বে, এরকম করে বলছে, আর নিজেরও সুবিধা হবে। তো এইভাবে অনেকজন ভয়েস রেকর্ডিং করতে, এটা লকডাউনের আগের কথা বলছি। তারপরে তো পড়াবো কিনা সেটাই তো জানতাম না লকডাউনের পরে, তখন তো আমি ইউটিউবের চ্যানেল খুললাম। লকডাউন হয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পর বারবার প্রেশার ক্রিয়েট করছে, আমি তো খুব রিল্যাক্স করছিলাম যে আর পড়ানো হবে না, বন্ধ, ঠিক আছে। তখন ইউটিউবের চ্যানেল খুললাম, তখনই পড়ানো শুরু হলো, আর তো তার আগে ছিল না আর কোনো কথা। এবার যে আমরা বেঁচে আছি, এটাই আমাদের উপরওয়ালার ধন্যবাদ নাকি? কখন আমরা যে কোন জায়গায় চলে যেতাম সেটাও যায়। ঠিক আছে, আর কি করা যাবে। এবার এবার ওই ওই জন্যই বলছি যে আগে সত্যি কথা বলতে, 2000 বললো না, 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত, এক বছরও, মানে প্রতি বছর শুধু একটা বছরে এসএসসি হয়, স্কুল সার্ভিস কমিশন এসএসসি, যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি, একটা বছর হয়নি, প্রতি বছর হয়েছে। মানে তুমি কোনো একটা বছরে চান্স পেলে না, তো কি হয়েছে, পরের বার করবে।
আর ওই বছরে তোমার কোনো একটা ঘাটতি থাকলো যে এই জায়গাগুলো সমস্যা ছিল, পরের বার করে নেবে। এখন আর ওই সুযোগটা নেই। নিট জয়েন্টের মতো ব্যাপারটা ছিল। হ্যাঁ, এখন নিটের মতো আর নেট যেটা আছে, নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা আছে, ওই নেটটাতে না 6 মাস অন্তর অন্তর হতো, সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে। আর নিট যেটা, তারও তো কি এক্সট্রিম পর্যায়ের করাপশন, তুমি বলো বেশি। স্বপ্ন ভঙ্গ, অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তোমরাও অনেকে হয়তো দিয়েছিলে, দাওনি? যেই জন্য খাটুনি, মেডিকেলের জন্য নিটে খেটেছিলে, সবাই দেয় সেই জন্য। না, যে কোনো জিনিস কিন্তু আমি আবার বলছি ইয়ার কি করে হবে না। তুমি হালকা মুডে পড়াশোনা করে দিয়ে দেবে, দু নৌকায় পা দিয়ে চলবে, হবে না। যে জায়গায় তুমি কনসেন্ট্রেট করতে চাইছো সেখানে সলিড কনসেন্ট্রেশন করতে হবে, তবেই হবে। কারণ কম্পিটিশনটা বড্ড টাফ, কিছু করার নেই। যাই হোক, চলো, কি করে যাবে। আর সত্যি কথা বলতে, আগের বার আমি আগের দিন ইয়ে করছিলাম, দেখলাম যে আগের বার কবে শুরু করেছিলাম। আগের বার ফার্স্ট সেম শুরু করেছিলাম আমি সেপ্টেম্বর মাসে, তোমাদের 1 মাস আগে শুরু করে। আগের বার সেপ্টেম্বর মাসে শুরু করেছি, তখন মনে হয় একটু পিছিয়েও গেছিল নাকি, কিছু একটা ব্যাপার ছিল, সেপ্টেম্বরে শুরু করেছিল। আর তোমাদের পরীক্ষাটা ফার্স্ট সেমে না একটু টাইম পাবে, সেকেন্ড সেমে টাইম পাবে। ফার্স্ট সেমে টাইম পাবে মানে ফার্স্ট সেমে তোমরা একদম ফেব্রুয়ারি মাসে ধরো, ফেব্রুয়ারি মাস তোর প্রচুর টাইম পাবে ফার্স্ট সেমে টাইম পাবে। আর এই টাইমটা কাজে লাগাবে। কেন? কারণ আইডিসির পেপারগুলো আছে, সমস্ত পেপারগুলো যেগুলো আছে, কম্পিউটারে আমি টিচার তোমাদেরকে দিয়ে দেবো হতে পারে। ওরা শুরু করতে চাইছে না, কেন? বলছে যে ও অনেক টাইম আছে, সেপ্টেম্বর থেকে শুরু করে বেশ করে। আমরা শুধু দেখছি আগে ভাগে একটু শুরু করে দিলাম, তোমরাও অনেকে ছিঁড়ে খাচ্ছিলে যে স্যার কবে শুরু হবে। বিশেষ করে কয়েকজন, আমি জানি না ওর নামগুলো মনে নেই, এইচএস এর রেজাল্ট বেরিয়েছে তখন থেকে ফোন করছে যে স্যার আমি পড়বো। আমি বলছি, তুমি এখন পড়বে, তুমি কি করে ডিসাইড করলে? যেই কলেজে ফর্ম ফিল আপ হবে দেখবে যে অঙ্কটা ভালো হয়নি, অন্য সাবজেক্ট ভালো হয়েছে, সেই সাবজেক্ট অনার্স নিতে হতেই পারে। মাইন্ড কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। এইচএস এ কি হতো, আইদার তুমি সায়েন্স নেবে, নাহলে কমার্স নেবে, নাহলে আর্টস নেবে। তো যেটা সায়েন্স নেবে, এইচএস মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে টিউশন শুরু হয়ে যেত, তাই না? করেছিলে? কিন্তু এখন কিন্তু তা নয়। এখন তুমি কোন সাবজেক্ট চুজ করবে তার উপর নির্ভর করে তোমার টিউশন। হাজারো সাবজেক্ট আছে। যাই হোক, চলো চলো চলো, আর ফালতু বকে লাভ নেই। প্রাসঙ্গিক নয় যেন বেশি বকছি। এফ ডেশ এক্স সমান সমান এই জায়গা পর্যন্ত কোনো সমস্যা নেই। তার ডিফারেন্সিয়েবলের মেইন ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান। কিন্তু আমি এবার আসল জায়গায় আসি, কি বলতে চাইছে এগুলো কি। তাহলে এর জিওমেট্রিক্যাল মিনিংটাকে বোঝার চেষ্টা করো। জিওমেট্রিক্যাল মিনিং, বা তোমরা বলতে পারো ইন্টারপ্রিটেশন। মানে জিওমেট্রিক্যাল মিনিং কথাটি মানে হচ্ছে ডেরিভেটিভের আদতে মিনিংটা কি, ডেরিভেটিভ মানে কি বলতে চাইছে। ডেরিভেটিভ মানে জিওমেট্রিক্যালি কিছু সেন্স তো থাকবে। আমি যে হ্যাঁ, তো মনে করো ওয়াই সমান সমান এফ এক্স বি এ কার্ভ, যে কোনো একটা কার্ভ। তুই বলছিস স্যার এটা ফাংশন ছিল, ফাংশনটা হঠাৎ করে কার্ভ কেন হলো? মনে হচ্ছে এরকম কিছু, ফাংশন কার্ভ কেন হলো? কার্ভ মানে এরকম টাইপের কিছু, অনবরত এরকম টাইপের কিছু একটা হবে, তাই তো? যদি আমি শুধু এফ এক্স লিখতাম তাহলে এটা ফাংশন, এফ এক্স যখন লিখতাম তখন ফাংশন, তাকে যখন ওয়াই এর সঙ্গে ইকুয়াল করে দেবো তখন কার্ভ। তারপরে এক্স আর ওয়াই আছে। যেমন শুধু ধরো কথা কথা বলা হলো যে তুমি এক্স স্কোয়ার নিয়ে নিয়েছো, শুধু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের ছবি আঁকলে কি কোনো কিছু তৈরি হবে? এক্স স্কোয়ার কিছু তৈরি হবে? নিশ্চয়ই না। কিন্তু ওয়াই সমান সমান এক্স স্কোয়ার করে নাও, এটা আবার কিছু একটা তৈরি হবে। কি তৈরি হবে? এটা প্যারাবোলা। মানে আমি যেটা বলতে চাইছি সেটা ক্লিয়ার করি। ধরো, তোমাদের কথাগুলো বোঝো, ধরে নাও জিওজেব্রাতে আমি তোমায় দেখাচ্ছি। মনে করো জিওজেব্রা এমনি ক্যালকুলেটর যেগুলো আছে সেটা, ধরে নাও এটা, ওকে।
তুমি শুধু এক্স ধরেছো, আচ্ছা এটা কি হলো শুধু এক্স, কিন্তু এরকম কেন পেলাম? কারণ ওয়াই সমান সমান এক্স, এটা ওয়াই এর কার্ভটা বলে দেয়। তাহলে এটা ওয়াই সমান সমান এক্স। মনে করো দেখো যে ওয়াই সমান সমান এক্স, তাহলে এরকম দেখবে। আর এই ওয়াই সমান সমান এক্স স্কোয়ার করে দাও, চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছো কি বলছি? ওয়াই সমান সমান এক্স স্কোয়ার সঙ্গে প্যারাবোলা এরকম দেখতে। আবার ওয়াই এরও স্কোয়ার করে দাও, মনে করো ওয়াই এরও স্কোয়ার করতে ইচ্ছে করলো, তাহলে ওয়াই এর স্কোয়ার করে দাও, তখন কিন্তু সেটা একদম আলাদা হয়ে যাবে। ওয়াই স্কোয়ার মানে দিত, কেন এটা হলো? ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি হয় তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবে। মিডিল টার্ম ফ্যাক্টর কেমন দেখো, সাপোজ আমি কথা কথা বললাম যে ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার, এটা মানে ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স একটা লাইন, যে লাইনটা এটা। আবার ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স আর একটা লাইন, সেটা হচ্ছে এটা। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এ আবার কি হলো? পেয়ার অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের জোড়া। তাহলে শুধু কোনো কিছু রাখলে সেটা ফাংশন, তাকে যখন কারোর সঙ্গে সমান করবে তখন কি হবে? কার্ভ, এগুলো কার্ভ। কার্ভ পার্টিকুলারলি এই কার্ভটা স্ট্রেট লাইন। যখন এক্স স্কোয়ার ছিল তখন এই কার্ভটা কি হচ্ছিল? প্যারাবোলা। তাহলে কার্ভ কখন বলা হচ্ছে? কার্ভ মানে ওয়াই সমান সমান এফ এক্স সিরিজের কার্ভ। মনে থাকবে? ওকে, এবার ধরে নাও আমি আমার সুবিধার জন্য মনে মনে ভাবছি যে এটা আমার এক্স এক্সিস, এই দিকেরটা আমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। ওকে, আর যে কার্ভটার কথা বললাম সেই কার্ভটা কথা বললাম দিস, এটা হচ্ছে কার্ভ। এবার কোন একটা পয়েন্ট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ধরো এটা, আর কোন একটা পয়েন্ট হচ্ছে পি। আচ্ছা কার্ভটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ একটু চেঞ্জ করছে। ধরো নাও কার্ভটা হচ্ছে আমার এরকম দেখতে, ওকে রকম। তাহলে এখানে একটা যে কোনো একটা পয়েন্ট ধরো আছে পি, আর সেই পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমি বললাম এক্স ওয়াই, কোঅর্ডিনেটটাকে বললাম এক্স ওয়াই, পি বিন্দু। তারপরে একটা নেবারিং পয়েন্ট আছে, সেই নেবারিং পয়েন্টটাকে আমি বলছি কিউ। নেবারিং পয়েন্ট কথাটি মানে কি? প্রতিবেশী পয়েন্ট, প্রতিবেশী পয়েন্ট মানে খুব কাছাকাছি পয়েন্ট। সেই কাছাকাছি পয়েন্টটাকে আমি বললাম এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? ইয়েস অর নো? এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই, এরকম করে পয়েন্টটা বলতে, ঠিক আছে? তাহলে বলো তো বাবা, এখান থেকে এইটুকু হাইটটা কত হবে? ওয়াই হবে। আর এটা কত হবে? এক্স। এখান থেকে এইটুকু কত হবে? ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এটা কত হবে? এক্স প্লাস ডেল এক্স। তাহলে এটা হবে এক্স প্লাস ডেল এক্স, তাই তো? আর এইটুকু কত হবে? ডেল এক্স। তাহলে এইটুকু কত হবে? ডেল এক্স। ইয়েস অর নো? আর এইটুকু কত হবে তাহলে? ডেল ওয়াই। ঠিক আছে, পরিষ্কার? এবার বলো তো, পি আর কিউ, পি আর কিউ এদের যদি আমি কর্ডের ইকুয়েশন বের করতে চাই, মনে করো এই দুটোর আমি কর্ডের ইকুয়েশন বের করতে চাইলাম, তাহলে কর্ডটা এরকম হতো না? কর্ড মানে জে। তাহলে কর্ডের ইকুয়েশন যদি বের করতে চাইছি, কর্ডটা আমার, বলো তো আমাকে কর্ডের ইকুয়েশন কত হবে? লেট পি এক্স ওয়াই এন্ড কিউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই be any two point on the, কোথায়? on the curve। এই পয়েন্ট গুলোকে নেবারিং পয়েন্ট বলে অনেকে। তাহলে যে কোনো দুটো পয়েন্টস অন দ্য কার্ভ, ওকে? তাই যদি হয় তাহলে দেন ইকুয়েশন অফ কর্ড, কর্ডের ইকুয়েশন কি হবে? পি কিউ ইজ, কেউ একজন বলো ইকুয়েশন অফ কর্ড। ইকুয়েশন অফ কর্ড কত হবে? ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইন্টু, তারপর বলো এখানে কত হবে? ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস এক্স। মনে পড়ে তোমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, কোডের ইকুয়েশন মনে আছে না? দুটো পয়েন্ট দিয়ে, নাকি বলবো? ধরে নাও একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা পয়েন্ট হচ্ছে এক্স টু ওয়াই টু। এই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হয়? এটা তো মনে পড়ে নাকি পড়ে না?
y মাইনাস y1, আর ওইদিকে হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 x মাইনাস x1। আর এটাকে কি বলা হয় স্লো স্লো মনে আছে? স্লোপ এম, এম এর মান এটা, তাহলে কট এর স্লোপ। তাহলে এই পেলাম, দেখো দেখি কট এর ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান, কারণ এখানকার পয়েন্টটা এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এমন হলো। ঠিক বলছি রে বাবা, ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলি যে বলো তো আমাকে যে এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস স্মল ওয়াই সমান সমান, কেউ একজন বলে দেখি এটা কত হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স, আর এটা কি হবে এক্স মাইনাস এক্স। হ্যাঁ না না? তাহলে এই যে টার্মটা, এটাকে কি বলা হয়, স্লোপ অফ দা কট, কট পি কিউ, সেটা কত হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে স্লোপ অফ দা কট পি কিউ সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স হলো কটের। আচ্ছা বলো তো আমাকে, নেক্সট বলো দেখি এই কটটা কখন ট্যানজেন্ট হবে? কোনটা বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে সব? আচ্ছা এই কটটা কখন ট্যানজেন্ট হবে, কেউ একজন? কট ট্যানজেন্ট কখন হয় ছবিতে দেখো। ধরে নাও এটা একটা সার্কেল, তারপরে কথা কথা বলা হলো এটা কি ট্যানজেন্ট হতে পারে? ট্যানজেন্ট স্পর্শক, এটা কি ট্যানজেন্ট হবে? কি বলছো? টাচিং ফ্রম পয়েন্ট অন দ্য তাহলে ট্যানজেন্ট কি টাচ করে যাবে তো? যে যখন আমরা টাচ করার গল্প আসবে, তাহলে আমরা যদি এই কিউ পয়েন্টটাকে সরিয়ে আনি, ধরে নাও এই পয়েন্টটাকে আমি সরিয়ে নিয়ে চলে আসছি, ধরে নাও এরকম করে সরাচ্ছি, পি পয়েন্টে ধরে এটা, ওকে। তাহলে এই কিউ পয়েন্টটাকে যদি আমি সরাই, সরিয়ে 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 কিউ পয়েন্টটা আমি এরকম জায়গায় নিয়ে আসলাম, তাহলে কটটা এমন হলো। আরো যদি এটাকে সরিয়ে নেই, তাহলে কট এমন হলো। বলো তো রে বাবা, এই কটটাই কখন ট্যানজেন্ট হবে? কট কখন ট্যানজেন্ট হবে? যখন কিউটা আস্তে আস্তে করে পিতে আসবে। ইয়েস অর নো? তাহলে কট বিকাম ট্যানজেন্ট ইফ কিউ টেন্ডস টু পি। কিউ এর কোঅর্ডিনেট কত বলেছিলে, এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটার কোঅর্ডিনেট কত বলেছিলে, এক্স ওয়াই। তাহলে এটা কখন ট্যানজেন্ট হবে? যখন এক্স প্লাস ডেল এক্স এর মান এক্স এর দিকে যাবে, ওয়াই প্লাস ডেল ওয়াই এর মান ওয়াই এর দিকে যাবে। ঠিক বলছি? আচ্ছা এক্স এক্স ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, তাহলে ডেল এক্স যখন জিরোর দিকে যাবে বা ডেল ওয়াই যখন জিরোর দিকে যাবে, তখনই একমাত্র কটটা ট্যানজেন্ট হয়ে যাবে। ট্যানজেন্ট অনুসারে টাচ করে গেল, মানে মনে করো কোনো পড়া তুমি বুঝতে পারলে না, সেটাকে বলা আছে মাথা দিয়ে স্যার টাচ করে গেল। আর যখন কাট করে গেল, তার মানে ভেদ করে গেছে, মানে বুঝতে পেরেছো, এটা কট। তাহলে টাচ করে যাওয়ার গল্প যদি আসে, তাহলে স্লোপ অফ দ্য কট দিস ওয়ান, তাহলে আমাকে বলো দেখি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কি হবে? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at p to the curve, কার্ভটা কত বলেছো, y equals to fx। তাহলে y equals to fx এর কার্ভের স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ইজ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, মন দিয়ে বোঝো। তাহলে এটা হলো স্লোপ অফ দ্য কট। তাহলে কডই ট্যানজেন্ট হবে কখন? যখন সেটা কি সাধারণত কি করা হয়, স্লোপ অফ দ্য ট্যানজেন্টকে এম দিয়ে লেখে না? মনে আছে তোমাদের? এম দিয়ে লেখা হয়। তাহলে সেটা সমান কত হবে, লিমিট যখন কিউ টেন্ডস টু পি তখন এটা হয়। ইয়েস অর নো? বোঝা গেছে কি বলছি? কিউ টেন্ডস টু পি মানে এমন হবে। তারপরে লাইনে আমাকে বলো তো, কিউ টেন্ডস টু পি বলা আর ডেল এক্স টেন্ডস টু জিরো বলা একই জিনিস? কারণ ডেল এক্স জিরো হয়ে গেলে ডেল ওয়াই জিরো হবে, তারপরে কিউ পি তে যাবে, তারপরে এটা ডেল ওয়াই বাই ডেল এক্স হবে। ইয়েস অর নো? এবার আমাকে বলো তো রে বাবা, ডেল ওয়াই বাই ডেল এক্স এই নোটেশনটা যদি হয়, এটাই কিন্তু আমার ছিল ডেরিভেটিভের নোটেশন ডিওয়াই ডিএক্স। হয়ে গেছে? তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি, এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি, ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট মানে ট্যান থিটা। ট্যানজেন্ট মানে তো ট্যান, তাহলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট সেটাই ডেরিভেটিভের সিগনিফিকেন্স। তাহলে হোয়াট ইজ ডেরিভেটিভ? ডেরিভেটিভ আসলে ট্যানজেন্টের স্লোপ, ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে ডেরিভেটিভ। এটা হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। কোনটা? গ্রাফের বলতে এটা। আগে যেটা ঠিক আছে, জিওমেট্রিক্যাল মিনিংটা বোঝা গেল কি হালকা?
ওটা ভালো লাগবে না, আমি জানি। বিশ্লেষণ আছে এর মধ্যে কিন্তু, হ্যাঁ, অনেক কথাবার্তা বলেন আছে। ওকে। বুঝতে পারছো সবাই? সুচিস্মিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর সাউন্ড একদম ক্লিয়ার তো? ইয়েস অর নো? হ্যাঁ ক্লিয়ার। হয়েছে? দেখা হয়েছে? এই জায়গাগুলো যখন পরিষ্কার ধারণা আসবে না, দারুণ লাগবে, অন্যরকম লাগবে। একটু খালি টাইম দাও, বুঝতে পারবে। এমনি লেখাগুলো বোঝা যাচ্ছে না? লেখাগুলো বোঝা যাচ্ছে না? তাহলে আমি আর একটা স্লো, সুন্দর করে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, পরিষ্কার লেখা হয়েছে পুরোটা? লিখে নাও। তাহলে ডিওয়াই ডিএক্স করে, আচ্ছা এই লাইন থেকে এটা হয়, এটা কি বোঝা গেছে? না, হ্যাঁ কি করে বুঝলে? আরে ডেল্টা মানে হচ্ছে ডেল্টা মানে dy মানে হচ্ছে সেটাই মানে লিমিটটা উঠে যায়, এরকম হয়। এটা কি করে বুঝলে? মানে এটা কি করে বুঝলে, কে বলো? অফিস ল্যাঙ্গুয়েজ মানে ডেল্টা y মানে ডেল্টা না, আচ্ছা আচ্ছা বুঝলে হবে না। তুমি স্যার, এটা মনে হচ্ছে স্যার আপনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই হবে, ওরকম বুঝলে হবে নাকি? বলো খালি হ্যাঁ না স্যার, কেমন একটু অদ্ভুত লাগবে, আমি বলছি এক্ষুনি। একটু অদ্ভুত লাগলো না যে হঠাৎ করে লিমিটটা কোথায় গেল? হ্যাঁ এটাই তো বলবে তো আমাকে, এতক্ষণ ধরে তুমি বলনি কেন? চলো তাহলে আমি একটা ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, হঠাৎ করে লিমিট কোথায় গেল? বলো তো রে বাবা, ওয়াই সমান সমান এফ এক্স, এটা যদি হয় তাহলে কি আমি বলতে পারি যে ওয়াই হচ্ছে এফ এক্স? তাহলে ভালো করে বোঝো, তাহলে ওয়াই যদি এফ এক্স হয় তাহলে নিশ্চয়ই বলা যেতে পারে, সবাই শোনো আগে, যে এক্স এর বৃদ্ধি, এক্স এর বৃদ্ধিটা কত বলছো? এক্স প্লাস ডেল এক্স। এক্স এর বৃদ্ধিটাকে এক্স প্লাস ডেল এক্স। তাহলে ওয়াই এর যে বৃদ্ধি মানে ওয়াই এর যে ইনক্রিমেন্ট, সেটাকে তাহলে তো কত বলবে? ওয়াই প্লাস ডেল ওয়াই বলবে, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে এক্স বসালে যদি ওয়াই আসে, তাহলে এক্স প্লাস ডেল এক্স বসালে ওয়াই প্লাস ডেল ওয়াই আসে, এটা কি বলতে পারি? নিশ্চয়ই। এক্স বসালে যদি এটা হয় তাহলে ওয়াই প্লাস ডেল এক্স হবে। আচ্ছা আমাকে বলো তো, এক্স এর বৃদ্ধি যদি আমি এক্স প্লাস এইচ বলি, বলতে পারি তো? এক্স এর বৃদ্ধি এক্স প্লাস এইচ, তাহলে সেক্ষেত্রে এফ ডেস এক্স এর ডেফিনেশনটা তুমি কি পেয়েছিলে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, পেয়েছিলে না? এরকম পেয়েছিলে না? হ্যাঁ না না? ঠিক তো? আচ্ছা, এবার যদি সাপোজ এইচ না লিখে, এইচ আমার লিখতে ইচ্ছে করছে না, তার পরিবর্তে আমাকে ডেল এইচ ডেল এক্স লিখতে ইচ্ছে করছে, এইচ এর পরিবর্তে যদি লিখতে ইচ্ছে করে, তাহলে আমরা নিশ্চয়ই এই এইচ এর জায়গায় কত বসাবো? এইচ এর জায়গায় কত বসাবো বলো? ডেল এক্স। তাহলে এখানে আমার কত বসবে? ডেল এক্স। তাহলে নিচেরটা তো কত বসবে? ডেল এক্স। একদম পরিষ্কার, এটা ক্লিয়ার। এবার আমাকে বলো তো, যদি আমি ওয়াই সমান সমান এফ এক্স লিখি, তাহলে এফ ডেস এক্স বলা আর ডিওয়াই ডিএক্স বলা একই জিনিস, কারণ ওয়াই তো এফ এক্স। তাহলে এটাকে লিখতে পারি ডিএফ ডিএক্স, আর এফ এর জায়গায় ওয়াই বসে দিচ্ছে, তাহলে এটা এমন হলো। এবার এক্ষুনি বললাম যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এক্ষুনি বললাম যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স কে তাহলে কত বলা উচিত? ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এটা ওয়াই প্লাস ডেল ওয়াই, ইয়েস অর নো? আর এফ এক্স টাকে কত বলা উচিত? মাইনাস ওয়াই, নিচে হচ্ছে ডেল এক্স, ঠিক বলছি? ওয়াই ওয়াই ক্যান্সেল,
তারপরে লাইনে আমরা কি লিখতে পারি, ডেল এক্স টেন্স টু জিরো, উপরে হবে ডেল ওয়াই আর নিচে হবে কত, ডেল এক্স। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স তার লিমিটিং ভ্যালুটাকে কত দিয়ে লেখে, তাহলে ডেল ওয়াই ডেল এক্স এর লিমিটিং ভ্যালুকে কি লেখে, ডিভাইডিং। এই তো, এটা তো অটোমেটিক্যালি ডেফিনেশন থেকে ফলো করছে। অর্থাৎ ইনক্রিমেন্টের রেশিওর লিমিটিং ভ্যালুটাকেই বলা হচ্ছে ডেরিভেটিভ। ইনক্রিমেন্টের রেশিওর লিমিটিং ভ্যালুটাকেই বলা হচ্ছে ডেরিভেটিভ। দেখো এবার পরিষ্কার হয়ে গেছে, ইয়েস অর নো? ঠিক আছে, মানে হঠাৎ করে লিমিট উঠে গেল কেন? আমি যে লিমিট উঠলে ডেল আর থাকবে না, তার পরিবর্তে ডি হবে। ডেল মানে ইনক্রিমেন্ট, ডি মানে, ডি যখন বলছো না তখন বলা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ মানে কি, টোটাল ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কিন্তু, ডেরিভেটিভ করছো কথাটি মানে হচ্ছে কমে যাচ্ছে, আস্তে আস্তে করে কমাচ্ছ। ডেরিভেটিভ করছো মানে তাকে এক্সপান্ড করছো, ব্রেক করছো, ওই জন্য। ঠিক আছে, এবার যদি আমাকে আবার একটা সিগনিফিকেন্ট যদি বলো যে ডেরিভেটিভ মানে হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এবার আরেকটা যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স একটু বোঝানোর জন্য বলছি। তাহলে ডেরিভেটিভ কোনো একটা পয়েন্টে যদি আমি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে ডেরিভেটিভ মানে এই পয়েন্টে ট্যানজেন্টটাকে বোঝানো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে রাইটের দিক দিয়ে ট্যানজেন্ট, ইয়েস অর নো? আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, লেফটের দিক দিয়ে ট্যানজেন্ট। একদম পরিষ্কার আমার কথা? অর্থাৎ যদি আমি দেখাতে পারি যে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে তার রাইটের দিক দিয়ে ডেরিভেটিভ মানে তার ট্যানজেন্ট এমন দেখতে, আর লেফটের দিক দিয়ে ডেরিভেটিভ মানে তার ট্যানজেন্টটা এমন দেখতে, আর দুটো ট্যানজেন্ট যদি ইকুয়াল হয় তাহলে বলবো ডিফারেন্সিবল। কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ মান ইকুয়াল হলে তবেই তো ডিফারেন্সিবল, নাহলে তো ডিফারেন্সিবল হবে না। তাহলে যদি এই দুটো ইকুয়াল হয় তবেই কিন্তু ডিফারেন্সিবল। রাইট হ্যান্ড ট্যানজেন্ট লেফট হ্যান্ড ট্যানজেন্ট ইকুয়াল হলে ডিফারেন্সিবল। যদি ফাংশনটা বা কার্ভটা যদি এরকম টাইপের দেখতে হতো, তারপরে ধরো আমি কথা বললাম যে এই পয়েন্টে ডিফারেন্সিবল কিনা চেক করতে চাইছো, তাহলে রাইটের দিক দিয়ে এই পয়েন্টে ট্যানজেন্ট কিন্তু এটা হবে, আর লেফটের দিক দিয়ে এই পয়েন্টে ট্যানজেন্ট কিন্তু এটা হবে। অর্থাৎ এই দুটো ট্যানজেন্ট কোনো মতেই কোইনসাইড করছে না। এটার মানে হচ্ছে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তাহলে কোন ফাংশনগুলোর ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না? যে ফাংশনগুলোর পিক পয়েন্ট থাকবে, তীক্ষ্ণ পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়নি তাই তো? এবার আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, একটা এক্সাম্পল দাও। লেট এফ অফ এক্স সমান সমান, সাপোজ আমি কথা বললাম তোমাদের সুবিধার জন্য, এক্স স্কোয়ার, এক্স বিলংস টু আর, যে কোনো এর ডেরিভেটিভ কত হয় জানা আছে? হ্যাঁ, দিয়ে বলছে ফাইন্ড এফ ড্যাশ এক্স, পারবে বের করতে? কত হবে এফ ড্যাশ এক্স? কত হয়? 2x। এফ ড্যাশ এক্স কত হয়? কিন্তু কেন বলে ছোটবেলায় স্যার ফর্মুলা জানতো, সেই জন্য তো। দেখো দেখি এটা ডেফিনেশন থেকে অটোমেটিক্যালি আসছে কিনা, একটু দেখো দেখি। আমরা যদি এরকম লিখতাম রে বাবা, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স কত হচ্ছে আগে যাচাই করি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ বললে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর নিচের দিকে কত, এইচ, হ্যাঁ না? তারপর লাইনে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, বলো দেখি এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচের দিকে কত, এইচ। ঠিক আছে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ, এক্স স্কোয়ার ক্যান্সেল, ইয়েস অর নো? তারপর লাইনে আমি কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখান থেকে একটা এইচ কমন নাও, তাহলে 2x প্লাস এইচ, নিচের দিকে এইচ আর এইচ কেন কেটে যাচ্ছে, কারণ এইচটা টেন্স টু 0 না। তারপর লাইনের লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এটা 2x প্লাস এইচ, এবার বলো তো এর লিমিট বসালে কত হবে, 2x প্লাস এইচ এর জায়গায় কত বলবে, 0, তাহলে 2x প্লাস 0 মানে কত পাচ্ছ, 2x।
তাহলে এর ডেরিভেটিভের ভ্যালু 2x আসবে ছোটবেলা জানতে, এই তো প্রমাণ করে দিলাম। বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো? কিন্তু হয়নি এখনো। এটা কি হলো? লেফট হ্যান্ড ডেরিভেটিভ। সিমিলারলি আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে সেটাও বের করতে পারবো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x, সেটা সমান সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এটা ক্যালকুলেট করলে আবার 2x ই আসবে, অন্য কিছু আসতে পারে না। এটা সিমিলার। ক্লিয়ার? তোমরা যা যা ফর্মুলা আগে পড়েছো সব এটা দিয়ে প্রুভ করা যাবে। cos x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ, লগারিদমিকের ডেরিভেটিভ। লগারিদমিক ডেরিভেটিভ কত, কি করে হয়? প্রুফ এইভাবে করা যাবে। cot x এর ডেরিভেটিভ কত? মাইনাস cos x স্কয়ার x। আর cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস cot x cos x x। সব এইভাবে বের করে যাবে। কিন্তু কোনোদিন অত ভাবনি, ভেবেছো? দরকার পড়েনি, তাই তো? না, এত আবছা আবছা তো পড়তে না। তোমরা কি ধরে নিয়েছিলে যে আমরা ম্যাথমেটিক্স নিয়ে কেরিয়ার তৈরি করবো না? নাকি বিয়ে টিয়ে করে নেবো স্যার আর কি? এইচএসে কিভাবে ডেপ লেভেলে নিয়ে যায়, এইচএস কিভাবে করতে? মানে এরকম কোথাও তো পড়তে, ফিজিক্স বালার কাছে তো পড়তে, তাও পড়তে না। কোথাও দেখতে নাকি? এরকম এত প্রুফ টুফ করে ডেপতে নিয়ে মানে হালকা মুডে পড়ে এসছো। স্যার কি এরকম মানে ডেপতে নিয়ে প্রুফ টুফ কিছু করায় না, ফর্মুলা বেস সিম্পল কনসেপ্ট দিয়ে যা করা। সেটা তখন হয়েছে। এবারে একটা জিনিস মনে রাখি, এইচএসটা তো অনেকগুলো সাবজেক্ট, তো বেশি একটু ঘেটে টাইম কম, ওটা একটা ব্যাপার। আর তখন তো তোমরা জানতেই না যে এই সাবজেক্ট নিয়ে কেরিয়ার তৈরি করতে হবে। এবার যখন তুমি কেরিয়ার তৈরি করার পড়াশোনা করছো, তোমাকে ডেপতে আসতে হবে। আর ডেপতে আসলে তবেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট লাগবে। আস্তে আস্তে করে তবেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট কিন্তু পাবে। ডেপতে না আসলে ভালো লাগে। তুমি ডেপতে পড়ো, ধরে 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 পড়ো, টাইম লাগুক। এক্সট্রা ক্লাস যা দেওয়ার সেটা আমি দেবো, আমার উপর ছেড়ে দাও। সিলেবাস শেষ হবে, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার 100%। এবার সেমিস্টার পরে 100% কমন, প্রত্যেকটা জিনিস কমন। তোমরা মেসেজ গুলো দেখলে বুঝতে পারবে। কালকে একটা বাচ্চা আমাকে মেসেজ করেছে, হঠাৎ করে দেখছি মেসেজ করেছে, সে লিখেছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি। সে দেখছি মানে থ্যাংক ইউ বলে এসব ইয়ে করেছে। আমি তা কি হলো দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাস লিখেছে ও গোল্ড মেডেল পেয়েছে গৌরবঙ্গ। আমার কাছে কোন সেম পড়েছে? 5th আর 6th, মাত্র 2টো সেমিস্টার পড়েছে। আর লাস্ট 2টো সেমিস্টারে দারুণ রেজাল্ট করেছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক। তো প্রচুর বড় বড় করে মেসেজ দিয়ে পাঠিয়েছে যে স্যার আপনার কাছে আগে থেকে যদি পড়তাম, আমার যদি আরো একবার জন্ম হয়, আমি তাহলে আরেকবার সুযোগ পাবো, তাহলে আমি প্রথম থেকে আপনার কাছে পড়তাম। আমি 2 বছরে যা শিখেছি স্যার, অসংখ্য ধন্যবাদ বলে সে দেখি মেসেজ করেছে। বেশ কিছু এখন প্রচুর ছেলে পেলে আছে যারা সাবজেক্টের ডেপথে গেছে আর বলেছে হ্যাঁ স্যাটিসফ্যাকশন একটা লাইফ জায়গায় চলে এসেছে। সাবজেক্টের ডেপথে যেতে হবে। সাবজেক্টের ডেপথে যদি না যাও তাহলে আমার ভালো লাগবে, যেহেতু কেরিয়ার তৈরি করার গল্প আসছে। ঠিক আছে, ওকে। কোশ্চিনটা লেখো নি, এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার, তাহলে ফাইন্ড এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স বের করার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার তোমরা কি বলবে? সিন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স সমান সমান 2x, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি রে বাবা? তাহলে এফ ড্যাশ এক্স এর মানটাই হচ্ছে 2x। এফ ড্যাশ এক্স এর মানটাই হচ্ছে 2x। yes or no? ক্লিয়ার? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা ধরো আমি তোমাকে বললাম, আমি আরেকটু অন্য লেভেলে চলে আসছি। কথা কথা বললাম যে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন, এক্স বিলংস টু আর, দিয়ে তোমাকে বললো ফাইন্ড এফ ড্যাশ এ। পারবে এটা বের করতে? এ পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু কত? কত? এ পয়েন্টে তো ডেরিভেটিভের ভ্যালু কিছু একটা থাকবে। তোমরা বলছো স্যার এটা কোনো ব্যাপার হলো নাকি? এফ ড্যাশ এক্স বের করবো,
তার মান কত, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, হ্যাঁ না? তারপরে এ পয়েন্ট বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার, বোঝা গেছে? কিন্তু এই ডেরিভেটিভটা এটা হয় কে বললো তোমাকে? এই ডেরিভেটিভটা এটা হয়, এটা কে বললো? পয়সার ফর্মুলা মুখস্থ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে তো, প্রচুর অঙ্ক করেছে না এটা দিয়ে। আর ডেরিভেটিভ থেকে তো ভালো লাগা উচিত নাকি? তো এটা দিয়ে মুখস্থ করে নিয়েছে, কিন্তু এবার প্রমাণটা দেখো তাহলে বুঝতে হবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। যেই প্রমাণ করবো দেখবে সব বুঝতে পারছো। তাহলে আমরা কি চাইছি রে বাবা? এফ ড্যাশ এ চাইছি। দুটো ডেফিনেশন তোমরা কিন্তু জানো, একটা এইচ দিয়ে জানো, আর একটা এক্স টেন্স টু এ দিয়ে জানো। মনে আছে এক্ষুনি বললাম তোমাদের? যখন আমি শুধু ডেরিভেটিভের কথা বলছি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নিচ্ছি না, তখন কিন্তু এক্স টেন্স টু এ লিখবো, প্লাসও লিখবো না মাইনাসও লিখবো না। এইদিকে কি হবে? এফ অফ এক্স, আর এইখানে কত হবে? এফ অফ এ, আর এখানে কত হবে? এক্স মাইনাস এ। ইয়েস অর নো? তারপরে লাইনে বলো তো আমাকে, লিমিট এক্স টেন্স টু এ, এই মানটা কত? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, নিচে এক্স মাইনাস এ। আমি আগের দিনে এই ফর্মুলাটা প্রমাণ করে দিয়েছি। কত? তো লিমিটের ফর্মুলা রেডি হয়ে আছে, আগের দিনও বলছিলাম, হ্যাঁ না? ব্যাস, এটাই তাহলে এই ডেরিভেটিভ হলো এটা, ঠিক আছে? এখান থেকে এটা এফ এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন বসিয়ে দিলাম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর এ বসালে এ টু দি পাওয়ার এন বসিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে? লিখে বলো। ঠিক আছে, যে কোনো প্রবলেম যা যা করে এসো সব প্রুভ হয়ে যাবে, দেখবে। আরেকটা বলি, মনে করো তোমরা বলছো যে লেট ওয়াই সমান সমান এফ অফ এক্স, সেটা সমান সমান কস এক্স, মনে ধরো কস এক্স, দিয়ে বললো যে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স বের করতে বলছে, পারবে? ডিওয়াই ডিএক্স কত হয়? মাইনাস, তা প্রমাণ করেছে কোনো? এবার প্রমাণটা করে দিচ্ছি। প্রমাণ করা তো উচিত, প্রমাণ এইচএসে করেছো, নিশ্চয়ই করেছো। তাহলে প্রমাণ কি করে করবে? ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স, তাই তো? এফ ড্যাশ এক্স এর ডেফিনেশন কি বলছে? লিমিট এইচ দিয়ে লিখতে ইচ্ছা করলে এইচ টেন্স টু জিরো, আর এখানে লিখতে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ইয়েস অর নো? লিমিট এইচ টেন্স টু জিরো, বলো তো বাবা এই টার্মটার জায়গায় কত বসবে? কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এটা কত বসবে? কস অফ এক্স, আর নিচে কত? এইচ। ওকে, ক্লিয়ার? এবার এই লিমিটটা বের করতে পারলেই হবে। বড় দেখে আমাকে, লিমিট এইচ টেন্স টু জিরো কস অফ এক্স প্লাস এইচ, তার ফর্মুলা কি ছিল? কস সি মাইনাস কস ডি, টু টু কস সি মাইনাস কস ডি। ভুলে গেছে এগুলো নাকি? বের করতে পারো কি করে? কি ফর্মুলা? টু কস অফ কস সি মাইনাস কস ডি, মানে কস এ মাইনাস কস বি। ধরো ফর্মুলাটা কি ছিল? টু কস, বলবে তো, কেউ বলতে পারছে না, কেউ। এক্স প্লাস এইচ, না ভুল বললাম, এটা এক্স মাইনাস এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস এক্স প্লাস এইচ বাই টু। ওটা ওটা আগেরটা, ওটা হবে, তারপর এটা, ঠিক আছে? আচ্ছা, কি করে বের করবে সব আমি একটু বলে দিচ্ছি। তোমরা আমাকে বলো কস অফ এ মাইনাস বি কত, সেটা আগে বলো।
cos a cos b প্লাস sin a sin b, আর cos of a প্লাস b কত? cos a মাইনাস sin a sin b, তাই তো? তাহলে তো আমি এটা ভুল বললাম, এটা তো আমি ভুল বললাম, দুটোই তো cos হচ্ছে, দুটোই sin হচ্ছে, তাই না? ভুল বলেছি, সরি, এটা হচ্ছে ভুল বলেছি, দাঁড়া দাঁড়া, দুটোই সাইন হয়। এবার নিয়মটা শোনো, আমি বলে রাখি, যখন মাইনাস করার গল্প আসছে তাহলে মাইনাস করো, এটা মাইনাস, এটা মাইনাস, এটা তাহলে প্লাস, মাইনাস করছে যেহেতু তাহলে এটা কেটে যাবে, তাহলে ওইদিকে তোমার থাকছে 2 sin a sin b, আর এইদিকে তোমার থাকছে cos of a minus b minus cos of a plus, তাহলে cos a minus cos b তে দুটোই সাইন, মনে থাকবে এবার, দুটোই সাইন হয়। এবার তোমরা বলছো যে না স্যার ঠিক বোঝা গেল না, তাই আমি যে এক কাজ করো, a মাইনাস বিটাকে এবার সি বলো, আর a প্লাস বিটাকে এবার ডি বলো, হলো? তাহলে এখান থেকে আমি কি পাবো রে বাবা? cos c মাইনাস cos d সমান সমান কত হবে? তাহলে এই দুটো থেকে a এর মান কত পাচ্ছ? a এর মান প্লাস করলে হবে c প্লাস d বাই 2, তাহলে 2 সাইন সাইন c প্লাস d বাই 2, আর b এর মান কি হবে? এটা মাইনাস এটা, তার মানে সাইন d মাইনাস c বাই 2, তাহলে দুটোই সাইন হবে, একবার এটা একবার এটা। ঠিক আছে? এই ফর্মুলাগুলো বাই চান্স যদি ভুলে যাও তাহলে বের করার ক্ষমতা আছে তো, না এখন প্রথম দেখলে? এগুলো তো দারুণ পারতে, ট্রিগোনোমেট্রি সব থেকে বেশি পারতে, কোনটা যে বেশি পারতে সেটা তো বোঝা যাচ্ছে না, মানে আস্তে আস্তে ঠিক হবে এটা বলছো? ধরো কোনো একটা ফর্মুলা তুমি আটকে গেলে, তো সেই ফর্মুলাটা বের করার ক্ষমতা থাকার দরকার আছে। আমাকে টাইম দাও, আমি সব ফর্মুলা তৈরি করে দিতে পারবো। তার মানে এখন যদি আমাকে কেউ পরীক্ষা টরীক্ষা দিতে বলে হয়তো ফেল করে যাও, কিন্তু ডিউরেশনটা যদি বাড়িয়ে দেয় তাহলে দারুণ রেজাল্ট করবো। প্রত্যেকটা ফর্মুলা তৈরি করে অঙ্কটা করে দিতে পারবো। আর তোমরা শর্ট ট্রিক খোঁজার চেষ্টা করবে, শর্ট ট্রিক দিয়ে কি করে করা যায় তার একটা টেকনিক খুঁজবে, তাহলে এটা কি হবে? এটা কি বললাম বলো? দুটোই সাইন, হলো? চলে আসো লিমিট h টেন্ডস টু 0, এখানে বলো তো বাবা 2 সাইন অফ h বাই 2, আর ওইদিকে সাইন অফ ওটা কত হবে? না এটা তো প্লাস হবে, তাহলে ওটা প্লাস, ভুল বললাম তো। তাহলে এটা কত হচ্ছে? 2x প্লাস h বাই 2, হলো? আর ওখান থেকে আসবে মাইনাস সাইন অফ h বাই 2, সাইন অফ মাইনাস h বাই 2। এবার ক্লিয়ার? ইয়েস অর নো? আর নিচের দিকে একটা h থাকে, তাই না? সবাই বুঝতে পেরেছো? নিচের দিকে একটা h থাকে, সেই জন্য এমন, বুঝতে পেরেছো? এবার আমাকে বলো তো বাবা, এই যে গল্প দেখতে পাচ্ছ, সাইন কি মাইনাসটা খেতে পারে? সাইন কি হয়? মাইনাস বাইরে বের করবে, আর কস মাইনাস খেয়ে নেয়, কেন কেন কেন? ওটারও কারণ কি? সাইন অফ মাইনাস এক্স সমান সমান মাইনাস সাইন এক্স, এটা নাকি জানো? আর কস আবার মাইনাসটা দিব্যি খেয়ে নেয়, সেটা কস এক্স হয়ে যায়, কেন? তার উত্তর কি? তার উত্তর কি কে বলবে? যারা বাড়িতে আছো বলো একটু, তার উত্তর কি? হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। এবার আমরা কি জানি? এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ, তাহলে মাইনাস এক্স মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ইয়েস অর নো? এটা মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স যদি হয় তাহলে কসের কোয়াড্রেন্টে কি হয়? পজিটিভ। আর এখানে সাইন কি হবে? নেগেটিভ, ওই জন্য মাইনাস। কেন? উত্তর বুঝে গেছো? ওইটুকুই ব্যাস,
ঠিক তো? আর এই কোয়াড্রেন্টে আসলে সাইন আবার কি হতো, পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আচ্ছা এবার বলো তো, এখান থেকে যদি আমি এইচ টেন্স টু জিরো বসিয়ে দিই এখানে, তাহলে এটা সাইন উপরে এক্স, এইচ তো জিরো বসিয়ে দিচ্ছ, প্লাস 0/2, আর নিচের দিকে কি থাকবে, একটা 2 থাকবে, একটা এইচ থাকবে। হ্যাঁ না না, না এইচটা রাখবো না, সরি, এটা গেল। আর এর লিমিটের ক্ষেত্রে ওখানে একটা মাইনাস আসছে, ওই মাইনাসটা তুমি বাইরে বের করে দাও এখানে দিয়ে। এবার এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে তাহলে সাইন অফ h/2 আর নিচে এইচ, আর এই 2টা ভাগ করে দাও, তাহলে 2 আর এখানে লেখার দরকার নেই। এবার এর মান কত, 1, তাহলে কি উত্তর আসলো, মাইনাস সাইন এক্স। তাহলে কসের ডেরিভেটিভ করে মাইনাস সাইন এক্স, বিশ্বাস হলে এবার? স্যার এত কষ্ট জিনিস যদি আগে করাতো তাহলে অনেকে ছেড়ে দিত পড়াশোনা, সেই জন্য মনে হয় করায়নি, বলেছে যে সাইনের ডেরিভেটিভ করলে মাইনাস, সাইনের ডেরিভেটিভ করলে কস হয়, কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, ফর্মুলা বলেছে, তাই তো? দেখো এইটা হচ্ছে তার প্রমাণ। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এইগুলোর কেউ যদি প্রুভ করে দেয় তাহলে লিমিটের প্রতি দক্ষতাটা বাড়বে, স্কিল বাড়বে। আমাদের কিন্তু হেন তেন করে স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। যদি স্কিল না বাড়ে তুমি টিকতে পারবে না, ঠিক আছে? তার জন্য দেখবে পরের দিকে এআই আছে, পাইথন, এগুলো কেন ঢোকাচ্ছে, স্কিল বাড়ানো। কনস্টিটিউশনাল ভ্যালু কেন ঢোকাচ্ছে, কি দরকার ছিল? তুমি সংবিধান জানবে না? সংবিধানের গুরুত্ব না জানলে তো বাংলাদেশের মতো করে করবে, এটা চুরি করে নিয়ে আসবে, ওটা চুরি করে নিয়ে আসবে, সব কিছু চলে আসবে। সংবিধানে তো মানুষ, সংবিধানের গুরুত্ব তো জানতে হবে। তো সেই কারণে কনস্টিটিউশনাল ভ্যালুস, আসলে মূল্যবোধ, ভ্যালুসটা খুব দরকার। মূল্যবোধ না থাকলে তুমি শিখবে কি করে? আর এমন পড়াশোনা করছো কোনো মূল্যবোধ নেই, যা ইচ্ছে তাই, যাকে তাকে যখন তখন যা খুশি গালাগালি করছো, তাহলে তো সমস্যা। তাহলে মাইনাস সাইন এক্স উত্তর হলো ঠিক একই রকম ভাবে সব ধরনের ট্রিগোনোমেট্রি ফাংশন বের করা যাবে। আমি আরেকটা এক্সাম্পল আজকে বলছি, পরের দিন তারপরে কন্টিনিউ করব। বলো তো রে বাবা, মড এক্স ফাংশন নিশ্চয়ই তোমাদের জানা আছে। মড এক্স ফাংশন 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা কি করে বলবে? এক্সামিন whether f is differentiable at 0 or not। তুমি এক্সামিন করো যে এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা। আচ্ছা কেউ একজন বলো দেখি, এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হতো কিনা, এই ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হতো কিনা, কে বলবে? শিওর? আগের দিন বলেছে এর লিমিট এক্সিস্ট করবে কিনা, কারণ কন্টিনিউয়াস হলে তো লিমিট এক্সিস্ট করবে, তাই তো? তাহলে এটা সত্যি কন্টিনিউয়াস হবে। এটা কি ডিফারেন্সিয়েবল হবে তোমাদের কি মনে হচ্ছে? লিমিট এক্সিস্ট করলে ডিফারেন্সিয়েবল হবে? কোথায় পেয়েছো? আমি বলেছিলাম ডিফারেন্সিয়েবল হলে লিমিট এক্সিস্ট করবে। তাহলে এটা ডিফারেন্সিয়েবল, এটা ডিফারেন্সিয়েবল হবে কি, কি মনে হচ্ছে, কে বলবে? তাহলে আমরা কি করব বলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে চেক করব। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে চেক করলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এইদিকে থাকবে এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই কত, এক্স মাইনাস 0। ডেফিনেশন গুলো কি বোঝা যাচ্ছে? আর এইভাবেই করতে হবে, অন্য কোনো রাস্তা নেই, ঠিক আছে? তারপরে লাইনে কি হবে, লিমিট এই এক্স টেন্ডস টু 0 মাইনাস, এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স এর জায়গায় কত বসবে, মড এক্স। আর 0 পয়েন্টে কত, 0-র মডুলাস কত, 0, আর নিচে কত, এক্স। তারপর লাইনে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এক্স টেন্ডস টু 0 মাইনাস, উপরে থাকছে মড এক্স। বলো আমাকে, এক্স যদি 0-র দিকে যায় মাইনাস, তার মানে এক্স এর মানটা, এটা যদি 0 হয় তাহলে নেগেটিভ দিক দিয়ে যাচ্ছে, তার মানে এক্স এর মান নেগেটিভ। এক্স এর মান নেগেটিভ হলে মড এক্স এর মান কত? হ্যাঁ, না পজিটিভ এক্স যখন নেগেটিভ তখন এক্স কত, -x এটা ইয়েস। তাহলে মাইনাস এক্স হলে এখানে কত, এটা মাইনাস এক্স, নিচে এক্স, তাহলে এক্স এক্স কেটে গিয়ে এটা কত আসবে? তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত, -1, ঠিক আছে? আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, 0 পয়েন্টে কত হবে,
রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0.a প্লাস 1, ভেরি গুড। x tends to 0 plus f of x minus f of 0 by x minus 0, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ইয়েস অর নো? এটা কঠিন জায়গা, আর প্রথম দিকে তোমাদেরকে কঠিন জিনিস পড়াচ্ছে, ইমপ্রেশন কোথায় বাড়বে, কমে যাচ্ছে ইমপ্রেশন। প্রথমেই স্যার এত কঠিন, স্যার আমি আর পড়বো না, স্যার ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আর যাবে কোথায়? বলে না, পড়াশোনায় ছেড়ে দিচ্ছে, একদম পুরো লাইফ থেকে বিদায় নিচ্ছে। এটা কত? মড এক্স মাইনাস 0 বসালে 0, এটা এক্স। এবার বলো পজিটিভ দিক দিয়ে আসলে মড এক্স এর মান কত? এক্স। তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস এখানে এক্স আর নিচে এক্স, আলটিমেটলি কত হবে? 1। তাহলে একটা লিমিট কত হলো? 1, আর এটা কত? সমান হয়েছে। তাহলে আমরা কি বলবো? যেহেতু লেফট হ্যান্ড লিমিট 0.a minus 1 not equals to right hand limit 0.a, অতএব আমরা বলতে পারি f is not differentiable, অবকলনযোগ্য নয়। কোন পয়েন্টে? at x equals to 0। তাহলে 0 পয়েন্টে কিন্তু এই ফাংশনটা অবকলনযোগ্য নয়, অর্থাৎ এই ফাংশনের ডেরিভেটিভ পাওয়া যাচ্ছে। তুই বলছিস কেন স্যার? তার উত্তর হচ্ছে যেটা আমি আগে বললাম, y equals to mod x এর ছবি কেমন রে বাবা? y equals to mod x এর ছবি হচ্ছে, যদি x এর মান পজিটিভ হয় তাহলে এটা, আর নেগেটিভ হলে কি এটা। তাহলে যেহেতু এই 0 পয়েন্টে তীক্ষ্ণ পয়েন্ট, তার মানে 0 পয়েন্টে যদি আমরা রাইটের দিক দিয়ে ট্যানজেন্টটা প্লট করি সেটা এটা, আর লেফটের দিক দিয়ে ট্যানজেন্ট প্লট করলে এটা। যেহেতু 0 পয়েন্টে তার লেফট হ্যান্ড ট্যানজেন্ট রাইট হ্যান্ড ট্যানজেন্ট ওই দুটো ইকুয়াল নয়, কোইনসাইড করছে না, তার জন্য নট ডিফারেন্সিয়েবল। তার মানে বুঝতে পারছো? তার মানে আমরা যদি বলি, তোমাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি যে আচ্ছা বলো তো রে বাবা, এই যে ফাংশনটা এরকম ছবি, এই ফাংশনটার ডব্লিউ ধরো, এই ফাংশনটার কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল? তাহলে আমরা কি বলবো জানো তো? এই ফাংশনটার নট ডিফারেন্সিয়েবল এই পয়েন্টে, এই পয়েন্টে, আর এই পয়েন্টে, তিনটে পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। কেন বুঝতে পারলে? কারণ এর এইদিকে ট্যানজেন্ট এইদিকে ট্যানজেন্ট সমান হবে না, এইদিকে ট্যানজেন্ট এইদিকে ট্যানজেন্ট সমান হবে না, এটা এটা সমান হবে না, তার জন্য। ছবিটা দেখে বোঝা যাচ্ছে? ধরে নাও আমি একটা কাইট বা একটা রম্বস এঁকেছি, তারপরে তোমাকে বলা হলো যে এটা কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কি বলবে? 4টে পয়েন্ট। ট্রিকটা বুঝতে পারছো কি বলছি? একদম ক্লিয়ার? আস্তে আস্তে কনসেপ্ট বাড়ছে কিনা? এটা অসম্ভব ভালো একটা টপিক, আমার আর 2টো ক্লাস লাগবে ক্লিয়ার করে দেওয়া, দিয়ে তারপরে সাকসেসিভ ডেরিভেটিভ হবে, তখন তোমরা এইচএস এর ফ্লেভার পাবে। এইচএস এর ফ্লেভার মানে এইচএস এ যেরকম ওই যে বলছে যে স্যার ফর্মুলার মতো করে জানতাম, তো ওটা দিয়েই করে দেবে সব অঙ্ক, সব পারবে একদম শিওর। এটা এটা প্রথম কনসেপ্ট হচ্ছে এটাই। আচ্ছা, এবার এখান থেকে একটা রিমার্ক আসছে। রিমার্কটা হচ্ছে, মন্তব্যটা হচ্ছে, যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এভরি differentiable function is continuous। এই পৃথিবীতে যত ডিফারেন্সিয়েবল ফাংশন আছে সবাই কন্টিনিউ, এই পৃথিবীতে যত ডিফারেন্সিয়েবল ফাংশন আছে সবাই কন্টিনিউ। ওকে, বাট কনভার্স is not true, মানে that is continuous function may not be differentiable। Clear? Continuous function may not be differentiable, continuous function differentiable নাও হতে পারে। ঠিক আছে, এটা পরিষ্কার? তুই স্যার এর এক্সাম্পল দিন। তাহলে এর এক্সাম্পলের জন্য আমাকে বলতে হবে ফর এক্সাম্পল। কি এক্সাম্পল দেব? এই এক্সাম্পল গুলো কি দেবো? কেউ একজন কি দেবো বলো? fx equals to mod x,
is continuous at 0 but not differentiable at 0. সুন্দর বোঝা গেছে কিনা? তাহলে মেইন যুক্তিতে যদি যেতে বলো যে এই যে কথাগুলো বলছি এইগুলো রেসপেক্টে যেন আমরা বুঝতে পারছি, যদি কোনোদিন দেখে নাও যে ডিফারেন্সিয়েবল হয়েছে, তার মানে তুমি বলে দিতে পারবে যে কন্টিনিউয়াস হবে, তার মানে তুমি বলে দিতে পারবে লিমিটও এক্সিস্ট করেছে। ঠিক আছে, এটা বলতে পারবে। কিন্তু উল্টো দিকটা ট্রু নয়, উল্টো দিকটা ট্রু নয়। আমি কি বলছি বুঝতে পারছো রে বাবা? মানে লিমিট এক্সিস্ট করেছে মানে আনন্দের সঙ্গে বলে দিলে কন্টিনিউয়াস না, নাও হতে পারে। কন্টিনিউয়াস হয়েছে মানে আনন্দের সঙ্গে বলে দিলে ডিফারেন্সিয়েবল অংশ নাও হতে পারে। একদম পরিষ্কার। এই পর্যন্ত থাক। কিন্তু কি হলো বলো তো, ব্রেনের উপর চাপ পড়লো, আমি ফিল করছি তোমাদের ব্রেনের উপর চাপ পড়লো। মানে তোমরা চাইছিলে যেটা ফর্মুলা বলুন স্যার সব অঙ্ক করে দেবো, ওরকম জিনিসটা হলো না, ওটা পরে দিন।